আসসালামু আলাইকুম। আপনারা যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের সবাইকে শুভ সন্ধ্যা, যারা আমেরিকা থেকে দেখছেন শুভ সকাল। আম, আমি ফারহানা চৌধুরী, ডক্টর ফারহানা চৌধুরী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে পাশ করেছি। আজকে ড্রিম ইউএসএ মিলিয়ে আয়োজিত এম, সাপ্তাহিক হেলথ আওয়ার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। 2015 সালে ডক্টর আব্দুল্লাহ আল মাসুদ স্যারের প্রতিষ্ঠায় গড়ে ওঠা ড্রিম ইউএসএমএল একটি অলাভজনক পেশাদার সদস্য ভিত্তিক সংগঠন। এই সংগঠনটি মূলত বাংলাদেশি শিক্ষার্থী ও চিকিৎসকদের যুক্তরাষ্ট্রের চিকিৎসা সেবায় পেশায় ক্যারিয়ার গড়ার স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করার লক্ষ্যে কাজ করে চলেছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানবাধিকারের উপরে বিশেষ গুরুত্ব দিয়ে ড্রিম ইউএসএমএল একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে, যা ব্যক্তিকে ক্ষমতায়নের পাশাপাশি জাতীয় ও বৈশ্বিক নানা চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দিক নির্দেশনা, পরামর্শ ও সহায়তার মাধ্যমে ড্রিম ইউএসএমএল অসংখ্য তরুণ চিকিৎসকের স্বপ্নকে বাস্তবতার পক্ষে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজকের হেলথ আওয়ারে আমাদের সম্মানিত অতিথি অধ্যাপক ডক্টর খান এ কে আজাদ স্যার তার দীর্ঘ বর্ণাঢ্য কর্মজীবনে চিকিৎসা সেবা, চিকিৎসা শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদান রেখে চলেছেন। তিনি দেশের বিশিষ্ট স্বনামধন্য মেডিকেল কলেজ ও প্রতিষ্ঠানে শিক্ষকতা, চিকিৎসা সেবা ও প্রশাসনিক দায়িত্ব দক্ষতার সাথে পালন করেছেন। একজন আদর্শ চিকিৎসক ও শিক্ষক হিসেবে তিনি অসংখ্য চিকিৎসক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। চিকিৎসা সেবার পাশাপাশি তিনি বিভিন্ন পেশাজীবী সংগঠন ও একাডেমিক কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থেকে জাতীয় পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তার সততা, নিষ্ঠা ও পেশাগত উৎকর্ষতা তাকে সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে বিশেষভাবে সম্মানিত করেছে। আজ আমরা তার অভিজ্ঞতা ও জ্ঞান থেকে উপকৃত হবার সৌভাগ্য অর্জন করছি। আসলে সকলে মিলে স্বাগত জানাই আমাদের প্রিয় অধ্যাপক স্যার, অধ্যাপক ডক্টর খান এ কে আজাদ স্যার। স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ডক্টর ফারহানা চৌধুরী। আপনি আমার সম্বন্ধে যত কথা বলেছেন, আমি আসলে তার মতো কিছুই না। আমি অত্যন্ত সাধারণ একজন মানুষ। আমি আমাকে শিক্ষক হিসাবেই পরিচয় দিই, কারণ আমি সারা জীবনই মানে আমি যখন ইন্টার্ন হিসাবে জয়েন করি, তখন আমাদের দেশের সমস্ত অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার এবং রেজিস্ট্রাররা বিদেশে প্রথমবার চলে যান। তখন আর পড়াবার কেউ ছিল না ছাত্রদের, ফার্স্ট থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার। আমার সৌভাগ্য হয় তখন সেটা ওয়ার্ডে পড়াবার দায়িত্ব পালন করা। তো সেই জন্য একেবারে আগাগোড়াই শিক্ষকতা করেছি, এবং আজকে আপনাদের সাথে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আপনাকে ধন্যবাদ, এবং বিশেষ করে ডক্টর আব্দুল্লাহ আল মাসুদকে ধন্যবাদ। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তার সম্বন্ধে আমি আর কিছু ছোট আরেকটু আলোচনা না করলেই নয়। স্যারের শতাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি 60 থেকে 65টা দেশে সেমিনার, সিম্পোজিয়াম করেছেন, প্রবন্ধ লিখেছেন, গবেষণা প্রবন্ধ লিখেছেন। তার 100 ইন্টারেস্টিং কেসেস ইন মেডিসিন গ্রন্থ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। স্যার কোভিড এর সময় বাংলাদেশের হাসপাতালগুলোতে কিভাবে চিকিৎসা হবে সেই গাইডলাইন প্রস্তুত কমিটির চেয়ারম্যান ছিলেন। ঢাকা মেডিকেল কলেজে কোভিড চিকিৎসায় তিনি সক্রিয়ভাবে নেতৃত্ব দেন। তার তিনি রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানের এমআরসিপি নিয়মিত পরীক্ষক এবং 2019 সালে শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য আমেরিকান কলেজ অফ ফিজিশিয়ানের মাস্টার্স উপাধি লাভ করেন। স্যার, আজকে আমরা যেই স্বাস্থ্য আলোচনায় একটি যেই টপিকস নিয়ে আলোচনা করব, নিউমোনিয়া নিয়ে, এটার সাথে আপনার সাথে স্যার আমরা আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সবকিছু নিয়ে আলোচনা করব। সুধী দর্শক মন্ডলী, আজ আমরা যে আলোচনা করব নিউমোনিয়া নিয়ে। নিউমোনিয়া হলো ফুসফুসের একটি সংক্রামক জনিত রোগ, যার ফলে ফুসফুসে প্রদাহ বা শ্বাসকষ্ট নিতে কষ্ট হয়। এই রোগটি শিশু, বয়স্ক মানুষ যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের সবাই এই রোগে ঝুঁকিপূর্ণ। অনেক সময় সাধারণ জ্বর বা সর্দি কাশির মতো উপসর্গ নিয়ে শুরু হলেও নিউমোনিয়াকে আমরা অবহেলা করি, কিন্তু সময় মতো চিকিৎসা না নিলে এটি মারাত্মক আকার ধারণ করতে পারে বা জীবননাশের কারণ হতে পারে। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে নিউমোনিয়া কি, এর কারণ, লক্ষণ এবং কারা এর ঝুঁকিতে আছেন, কিভাবে সহজে সতর্কতা ও সঠিক চিকিৎসার মাধ্যমে রোগ থেকে নিজেকে বা পরিবারকে সুরক্ষিত রাখা যায়, সে ব্যাপারে আমরা স্যারের সাথে আলোচনা করব, স্যারের কাছ থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা নিব। স্যার, আপনি কিছু বলতে চাইলে শুরুতে নিউমোনিয়া নিয়ে, তারপরে আমরা স্যার প্রশ্নতে চলে যাব। আমি আপনাকে আবারও ধন্যবাদ জানাই। আপনি অত্যন্ত চমৎকার করে বিষয়গুলো উপস্থাপন করছেন। আমি বিশেষ করে যখন জানতে পেরেছি যে আপনার এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের যে সমস্ত শিক্ষার্থীরা, মেডিকেল শিক্ষার্থীরা, ডেফিনেটলি তারা অনেক
ভালোভাবে একটা ক্যারিয়ার করতে পারে আমেরিকার মতো জায়গায়, ইউএসএ। এবং সেইখানে ইউএসএমএলির জন্য আপনাদের যে কন্ট্রিবিউশন, এবং ডক্টর আব্দুল্লাহ আল মাসুদ নিরলসভাবে যে বিষয়গুলো নিয়ে কাজ করছেন, শিক্ষাদান এবং আপনার গবেষণায় সাহায্য করা, বিশেষ করে মানবাধিকারের ব্যাপারে যে বিষয়টি আমার গোচরীভূত হয়েছে, আমি সেজন্য মনে করি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আপনারা আপনাদের এই পথটা যে প্রস্তুত করেছেন, এবং ইতিমধ্যে আপনাদের পথে অনেকে যুক্ত হয়েছেন, জেনে আমি আনন্দিত। এবং আমি আগামীতে আপনাদের এই পথ আরো মসৃণ হবে, এবং আপনারা এই এই কাজে সত্যিকার ভাবে বাইরে থেকেও যে দেশকে ভালোবাসা যায় তার প্রমাণ রাখবেন। আমি আপনাদের সাফল্য কামনা করি। আর দ্বিতীয় কথা হচ্ছে, আজকের একটা বিষয় সিলেক্ট করেছেন যে নিউমোনিয়া। নিউমোনিয়া আমরা খুব, মানে জেনারেল পিপলরাও অনেক সময় ছোটবেলা থেকে জেনে থাকেন গ্রামে গঞ্জে। কারণ শিশুদের নিউমোনিয়ার কথাটা মায়েরা প্রথম শুনতে পারেন। নিউমোনিয়া বানান লিখতে গেলে হয়তো অনেকে চিন্তা করবে নিউমোনিয়া বানান একটু ব্যতিক্রম রয়েছে, কিন্তু নিউমোনিয়া শব্দটা ভালো না বুঝলেও বুঝতে পারবে মানুষ যে এটা একটা বেশ কঠিন এবং জটিল বিষয়। এবং এটার ক্ষেত্রে বাচ্চাদের নিয়ে বাবা মায়েরা যখন হসপিটালে যান তখন বুঝতে পারেন যে এটা কত খারাপ একটা রোগ হতে পারে। এবং আমাদের বাংলাদেশে বিভিন্ন কারণে আপনার নিউমোনিয়ার ব্যাপারে আমাদের মানুষের ধারণা রয়েছে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এবং বড়দের ক্ষেত্রে। একেবারে যারা এল্ডারলি পেশেন্ট, যারা ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, বা আপনার হসপিটালে যারা ভর্তি রয়েছেন, তাদের ব্যাপারে রোগীরা জানেন যে নিউমোনিয়া। এবং নিউমোনিয়া এমন একটা রোগ যে দেখা যায় যে আমাদের এই যে যত এল্ডারলি পিপল বাড়ছে, যত তাদের জীবনের শেষ বেলায় অন্য রোগের সাথে এই নিউমোনিয়া একটি বড় কারণ যে তাদের মৃত্যু ঝুঁকি বাড়িয়ে দেয়। তো সেইটা আমাদের দেশে এক্স্যাক্টলি আমরা শিশুদের বা বড়দের ক্ষেত্রে প্রতি 10,000-এ বা 1 লক্ষে কতজন নিউমোনিয়াতে আক্রান্ত হচ্ছে আমরা ওইরকম, আমাদের যেহেতু সার্ভেইলেন্সটা ওরকম নেই, আমরা বলতে পারবো না। কিন্তু আমরা নিয়মিত যখন আমরা অফিসে বসে রোগী দেখছি তখন নিউমোনিয়া পাচ্ছি, আমরা যখন হসপিটালে যাচ্ছি নিউমোনিয়া পাচ্ছি, আইসিইউ সেটিং এ যাচ্ছি নিউমোনিয়া পাচ্ছি। এটা নিউমোনিয়া একটা এত বেশি কমন রোগ যে অনেক সময় এটা হয়তো রোগটাই অবহেলার শিকার হয়, ঠিক মতো চিকিৎসা না করালে যে মৃত্যু ঝুঁকি বাড়ে সে কথাটা মনে রাখতে হবে। আমার শুধু এটাই বলা যে আজকের এই বক্তব্যের পরে যদি সাধারণ মানুষ যারা শুনছেন তাদের যদি নিউমোনিয়া সম্বন্ধে কিছুটা ধারণা হয়, এবং তাদের মধ্যে যদি একটা সচেতনতা তৈরি হয়, তাহলে আমি মনে করি যে আজকে আমাদের অনুষ্ঠান সফল। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আমরা আজকের অনুষ্ঠানে আপনাকে পেয়ে খুবই আনন্দিত। আমরা তাহলে স্যার সরাসরি কিছু প্রশ্নে চলে যাই, যেটা আমাদের সাধারণ মানুষদের, আমাদের ডাক্তার সমাজকেও আলোকিত করবে জানার জন্য নিউমোনিয়া সম্বন্ধে। তো স্যার, আপনি নিউমোনিয়া সম্বন্ধে শুরুতেই কিছুটা বলেছেন। নিউমোনিয়া কি স্যার একটি সাধারণ সর্দি কাশির মতো রোগ? দেখেন, আমি একটা যদি বলি যে নিউমোনিয়া হচ্ছে একটা সিরিয়াস ডিজিজ। আমাদের আল্লাহ তাআলা ফুসফুসটা, দুইটা ফুসফুস দিয়েছেন। এবং আপনার যদি উপরের শ্বাসনালী থেকে নিচের শ্বাসনালী যদি আপনি হিসাব করেন, তাহলে দেখবেন যে আপনি, আমাদের উপরের শ্বাসনালীতে যেমন সাইনাস রয়েছে, নাক রয়েছে, ফ্যারিংস রয়েছে, ল্যারিংস রয়েছে, এবং এগুলো হলো উপরের শ্বাসনালী। কিন্তু ফুসফুসের যে নালী থেকে যে অ্যালভিওলাই, যেখানে অক্সিজেন প্রবেশ করে এবং কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায়, সেই জায়গাটা হলো সত্যিকার অর্থে লাং প্যারেনকাইমা। এবং ওইখানকার যে সিরিয়াস যে ইনফেকশন হয়, সেটা ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, এইসব মিলিয়ে এরকম ইনফেকশন হতে পারে। সেইগুলো হচ্ছে আপনার নিউমোনিয়া। নিউমোনিয়া যেহেতু লাংস আমাদের দুটো, তাহলে সেই জন্য আপনার ডান দিকে যখন হয় 3টা লোবে হতে পারে, অথবা পুরো লাং হতে পারে। আবার বাম দিকে দুটো লোব আছে, দুটো দুটো হতে পারে। আবার একসাথে দুইটা ফুসফুসিয়ে আক্রান্ত হতে পারে। যে এইটা একটা আমাদের মনে রাখতে হবে যে এটা হলো একটা খুব কঠিন রোগ। আর যেটা হলো আপনি বলছেন যে আপনার এই যে আমাদের যে সাধারণ যে কমন কোল্ড, কমন কোল্ড আর এটা এক নয়। কমন কোল্ড হচ্ছে অত্যন্ত সাধারণ রোগ, যেগুলো আপনার এই আমরা কমনই দেখি যে কমন কোল্ড গুলো সাধারণত নাকে
গলায়, সাইনাস, এইগুলা জায়গায় ইনফেকশন হয় কমন কোল্ড, এবং সাধারণত ভাইরাস জনিত কারণে হয়, যেমন রাইনো ভাইরাস, করোনা ভাইরাস, অ্যাডিনো ভাইরাস, এবং এখানে আপনার কমন কোল্ড হয়। কিন্তু নিউমোনিয়া মনে রাখতে হবে, এটা লাংস এর প্যারেনকাইমা এবং অ্যালভিওলাই, যেটা অর্থাৎ অ্যালভিওলাই যেখানে অক্সিজেন প্রবেশ করে এবং কার্বন ডাই অক্সাইড বের করে দেয়, যে ইউনিটটা ওই জায়গায়, এবং এটা আপনার ব্যাকটেরিয়া এবং কখনো কখনো কিছু ডিপ সিটেড ফাঙ্গাস দিয়ে এটা আপনার নিউমোনিয়া হয়। তো সেই জন্য কমন কোল্ডের সাথে এটা খুবই তফাৎ, কারণ হলো কমন কোল্ড সাধারণত 7 দিনের মধ্যে ভালো হয়ে যায়, কিন্তু এইখানে আপনার মানে কয়েক সপ্তাহ থাকতে পারে, এবং আপনার যদি ঠিক মতো আমরা চিকিৎসা না করি তাহলে আপনার জীবন ঘাতী হতে পারে। সেই জন্য নিউমোনিয়া সাধারণ ঠান্ডার মতো নয়। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। নিউমোনিয়া কি স্যার একজন থেকে আরেকজন, আমরা যদি কন্টাজিয়াস বলি, নিউমোনিয়া কি একজন থেকে আরেকজনের ছড়াতে পারে, যদি একটা নিউমোনিয়ার পেশেন্ট থেকে পাশের নিউমোনিয়ার হতে পারে কিনা? মানে একটা যেহেতু জীবাণু ঘটিত রোগ, তো সেই জন্য সাধারণ অর্থে তো বোঝাই যায় যে জীবাণু এটা শ্বাসনালীর থেকে একজন থেকে একজন যেতে পারে। কিন্তু এটা কারণের উপরে নির্ভর করে যে এটা কিভাবে ছড়াবে। যদি ভাইরাস আপনার আক্রান্ত হয়ে নিউমোনিয়া হয়, তাহলে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, যে আমরা তো করোনা ভাইরাসের অতীত অভিজ্ঞতা রয়েছে, যে কিভাবে একজন থেকে একজন, আমরা মাস্ক করেছি, আমরা ওই ঘরে প্রবেশ করতে পারিনি। অর্থাৎ ভাইরাস কি করে দ্রুত, এই যে আমরা হাঁচি কাশি দেই, এই যে ড্রপলেট, যে মানে আপনার ছোট ছোট পানির কণা যে বেরিয়ে আসে, ইত্যাদি কারণে ওর মধ্যে অনেক ভাইরাস আক্রান্ত ভাইরাস থাকে, এবং সেইখানে আপনার তাদেরকে আপনার একজন থেকে একজন দ্রুত ছড়িয়ে যায়। এখন কিছু কিছু ব্যাকটেরিয়া থাকে যারা একজন থেকে আরেকজনে ছড়াতে পারে ড্রপলেটে, কিন্তু এটা নির্ভর করবে যে আপনি কতখানি শরীরে রেজিস্ট্যান্স পাওয়ার রয়েছে, তাহলে সেইভাবে আপনি আক্রান্ত হবেন কি হবেন না তা নির্ভর করবে যে আপনার ভেতরে কি ক্ষমতা রয়েছে, আপনি রোগ থেকে প্রিভেন্ট করতে পারেন কিনা। আর ফাঙ্গাল ইনফেকশন একজন থেকে একজন ছড়ায় না, সাধারণত লোক থেকে লোককে না ছড়িয়ে এটা এনভায়রনমেন্ট থেকে, যেমন মাটি থেকে, পাখির বিষ্ঠা থেকে, ইত্যাদি থেকে ফাঙ্গাস গুলো আমাদের শরীরে প্রবেশ করে। তো সেই জন্য আমাদেরকে এটা সতর্ক থাকতেই হবে, কারণ ইনিশিয়ালি তো আমরা বুঝবো না যে এটা ভাইরাস না ব্যাকটেরিয়া, এবং অনেক ব্যাকটেরিয়া প্রবেশ করে। তো সেই জন্য আপনার আহ এটা একজন থেকে একজন ছড়ায়, এটাই সাধারণ অর্থে জেনে রাখা দরকার। ধন্যবাদ স্যার। তাহলে স্যার নিউমোনিয়া কি প্রাণঘাতী হতে পারে? এটা হাউ সিরিয়াস দিস ডিজিজ ইজ, আমরা কিভাবে এটাকে আইডেন্টিফাই করতে পারি যে এটা কি প্রাণঘাতী চিকিৎসার, মানে প্রাণঘাতী একটি রোগ? দেখেন, ধন্যবাদ, এটা অত্যন্ত চমৎকার একটা প্রশ্ন। অবশ্যই নিউমোনিয়া ডেডলি হয়, এবং মানুষকে আক্রমণ করতে পারে। এটা যদি আমার আমার একটা শরীরে ব্যাকটেরিয়া প্রবেশ করলো বা ফাঙ্গাস প্রবেশ করলো, ভাইরাস প্রবেশ করলো, তো এখন কথা হচ্ছে যে যদি আপনার, আমি আমি যদি আপনার ওই 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 জীবাণুটাকে শরীর থেকে বের করে দেওয়ার ক্ষমতা অর্জন করি, তাহলে এটা, আর আমার যে আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থা সেটা কতখানি ভালো আছে, এবং আপনি, সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা ফুসফুসের ব্যাপার, অর্থাৎ আমি অক্সিজেন মেনটেন করতে পারছি কিনা, অর্থাৎ অক্সিজেন স্যাচুরেশন আমার যথেষ্ট রয়েছে কিনা, যেটা থাকলে আমি আমার অঙ্গ প্রত্যঙ্গ পরিচালিত করতে পারবো। যদি অক্সিজেন কনসেন্ট্রেশন কোনো কারণে কমে যায়, তাহলে আমার রেসপিরেটরি ফেলিউর হবে। এবং কারণ হলো নিউমোনিয়াতে আপনি জানেন যে অ্যালভিওলার মধ্যে যেখানে এয়ার স্যাক থাকে, অর্থাৎ বায়ুর যে ছোট ছোট পকেট গুলো থাকে, সেখানে ওই নিউমোনিয়া হওয়ার জন্য পানি চলে যায় অথবা পাস চলে যেতে পারে, এবং যার ফলে অক্সিজেন ওখানে প্রবেশ করতে পারে না, অক্সিজেন রক্তে যায় না, এবং কার্বন ডাই অক্সাইড শরীরে জমা হয়ে তো থাকে, এবং যার ফলে অক্সিজেন কমে যায়, কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়। এটা আমাদের শরীরকে ঝুঁকির মধ্যে ফেলে দেয় এবং মৃত্যু হতে পারে। এবং আরেকটা ব্যাপার হলো, যেহেতু জীবাণুর ব্যাপার থাকে, তাহলে এটা আপনার সারা শরীরে ছড়িয়ে যেতে পারে, যেমন আপনার লাংস থেকে রক্তে চলে গেল, চলে গিয়ে এটা আপনার বিভিন্ন অর্গানে গেল, এটাকে আমরা বলি সেপসিস, এবং সেখানে আপনার ব্লাড প্রেশার কমে যায়, বিভিন্ন অর্গান, আপনার কিডনি ফেইলুর হয়, লিভার ফেইলুর হয়, ব্রেইন ফেইলুর হয়, এবং মারা যেতে পারে। এবং বিশেষ করে বয়স্ক মানুষ, একেবারে শিশুরা, বা যাদের শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে গেছে বিভিন্ন ক্রনিক কারণে, তাদের ক্ষেত্রে এটা হলো বেশি ঝুঁকি
বহন করে এবং তাদের ক্ষেত্রে তারা মৃত্যুবরণ করতে পারেন যদি আমরা ঠিক সময় চিকিৎসা না দিই। এবং এই সম্বন্ধে জেনারেল পিপল কোভিড এর সময়, কোভিড নিউমোনিয়ার কারণে তারা জেনেছেন যে কোন রোগীদের ক্ষেত্রে আমাদের সতর্কতামূলক অবস্থা নিতে হয়। আরেকটা জিনিস আমি নিউমোনিয়ার জন্য ডেডলি বলছি এই জন্য যে নিউমোনিয়া আমরা লাং প্যারেনকাইমা অর্থাৎ ফুসফুসের যে মানে বস্তুগত ফুসফুস তার মধ্যে হলে নিউমোনিয়া বলি, কিন্তু ফুসফুসের চারিদিকে যে পর্দা রয়েছে সেখানে পানি হতে পারে, যেটাকে প্লুরাল ইফিউশন বলি, বা ওখানে আপনার পাস হতে পারে যাকে আমরা এম্পায়ামা বলি। ফুসফুসের মধ্যে ইনফেকশন বেশি হয়ে ফোড়া তৈরি করতে পারে, লাং অ্যাবসেস তৈরি করতে পারে। এবং আরেকটি খুব মানে আপনার ওয়াইড স্প্রেড লাং ড্যামেজ হয় আপনার অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, এআরডিএস। এটা, তাহলে এইগুলো যদি হয় তাহলে একজন মানুষের মৃত্যু ঝুঁকি বেড়ে যেতে পারে। সেই জন্য আমাদেরকে নিউমোনিয়া সম্বন্ধে জানা দরকার, নিউমোনিয়ার চিকিৎসা সঠিকভাবে করা দরকার। ধন্যবাদ স্যার এত সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে বলার জন্য। তাহলে স্যার আমার একটি প্রশ্ন, তাহলে কারা এই নি- রোগের ঝুঁকিতে আছেন, কারা নিউমোনিয়াতে বেশি আক্রান্ত হচ্ছেন? এটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং আমি একটু আগে হিন্টস দিয়েছিলাম যে মায়েরা শিশুদের নিউমোনিয়ার ক্ষেত্রে জানে, বড়রা আপনার হসপিটালে যায়, মৃত্যুরও অনেক সময় কারণ নিউমোনিয়া হয়। তো এই জন্য আপনার সবাইকে একরকম করে না, কিন্তু প্রত্যেকটা বয়সের মানুষেরই আপনার নিউমোনিয়া হতে পারে, নারী পুরুষ নির্বিশেষে। এবং নির্ভর করবে যে আপনার কার শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা কেমন এবং সে কতখানি জীবাণুকে সরিয়ে দিতে পারলো তার উপরে। কিন্তু মনে রাখতে হবে যে কতগুলো অবস্থান, অর্থাৎ বয়সগত অবস্থান আমাদের জন্য গুরুত্বপূর্ণ। একটা হলো যে ইনফ্যান্ট এবং ইয়াং চিলড্রেন, তাদের তো রোগ প্রতিরোধ ব্যবস্থা তখনও গ্রো করছে, তাদের তো আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থা এখনো সত্যিকার অর্থে কাজ করে না। এই জন্য, এবং তাদের আপনার শ্বাসনালীগুলো খুব ন্যারো হয়, তখনও পুরোপুরি ডেভেলপ করে না, যার ফলে ওখানে সহজেই শ্বাসনালীগুলো ব্লক হয়ে যায়। এবং তাদের দেখা যায় যে বাচ্চারা অল্প হলেই আর খাওয়া দাওয়া করে না, পানি খায় না, ডিহাইড্রেশন হয়, এবং তাদের ক্ষেত্রে রেসপিরেটরি ফেলিউর বেশি হয়। এই জন্য ইনফ্যান্ট এবং ইয়াং চিলড্রেনের ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে। 65 বছর বা তার ঊর্ধ্বে তাদের ওই বয়সের কারণে আস্তে আস্তে তাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়ে এবং তাদের অনেকগুলো ক্রনিক রোগ তখন শরীরে জায়গা করে নেয়, যার ফলে তাদের দেখা যায় যে তাদের ক্ষেত্রে বেশি হসপিটালে দিতে হয় এবং হসপিটালে গিয়ে আরো জটিলতা হয় এবং তাদের ক্ষেত্রে মৃত্যু ঝুঁকি বাড়ায়। এই জন্য এদের একটা গ্রুপ খুব মনে রাখতে হবে, তাদের ক্ষেত্রে নিউমোনিয়া হয়। আর একটা যাদের ক্রনিক অসুখ রয়েছে যেমন সিওপিডি, অ্যাজমা, ব্রঙ্কিয়াক্টিসিস, তাদের নিউমোনিয়া হয়ে যেতে পারে, হার্ট ডিজিজ, ডায়াবেটিস মেলাইটাস, কিডনি ফেইলুর ইত্যাদি। আর বিশেষ করে আপনার যে ক্যান্সার পেশেন্ট এবং এইডস পেশেন্ট এবং অর্গান ট্রান্সপ্লান্ট করার পরে তাদের ক্ষেত্রে এটা বেশি হয়। এবং অনেক সময় দেখা যায় যে আপনার যারা স্মোক করছেন বা খুব অ্যালকোহল পান করেন তাদের ক্ষেত্রে আপনার ঝুঁকি অনেক বেশি। আবার আরেকটা গ্রুপ অফ পিপল মনে রাখতে হবে, এটা আমাদের সবসময় ডক্টররা খুব বিপদে পড়ে যান, যে 2 দিন পরেই 2 দিন আগে ভর্তি হয়েছেন উনি লিভার ফেইলুরের জন্য, ওনার একটা হেপাটিক এনকেফালোপ্যাথি। 2 দিন পরে দেখা গেল খুব তার আপনার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, রেসপিরেটরি রেট 30-এর উপর চলে গেছে, নিউমোনিয়া হয়ে গেছে, এটা হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। তাহলে এই ক্ষেত্রগুলোতে আমাদের দেখা যায় যে তাদের ক্ষেত্রে নিউমোনিয়া নিয়ে আমাদের চিন্তা করতে হয়। ধন্যবাদ। ধন্যবাদ স্যার এত সুন্দর করে আমাদেরকে এই এত কঠিন জিনিসটা বুঝিয়ে বলার জন্য। তাহলে স্যার আমার আরেকটি ছোট প্রশ্ন, যে নিউমোনিয়া কি আমাদের দেশে শীতকালে বেশি ঝুঁকিতে আছি আমরা, নাকি অন্য সিজনেও নিউমোনিয়া হতে পারে? মানে অনেক ধন্যবাদ এরকম একটা চমৎকার প্রশ্নের জন্য। যে আপনারা তো শীত প্রধান দেশে এখন বাস করছেন, তো একটা দেখতে পাচ্ছেন যে শীত একটা বড় কারণ, টেম্পারেচার বড় কারণ না, কিন্তু শীত নয়, কিন্তু বরঞ্চ উল্টোটায় একটু ঝামেলা রয়েছে, যে আমাদের এটা কোনো মতেই নিউমোনিয়া শীতের এলাকায় নয়। তবে আপনার যে ওই ঠান্ডা যখন বেশি পড়ে তখন আপনার ফ্লু বেশি হয় এবং তখন লোকেরা ঘরের মধ্যে থাকে বেশি, আপনার ইনডোরে থাকে, তখন ওভার ক্রাউডিং হয়। এবং এইখানে আপনার একটা ব্যাপার যে যখন আপনি এক ঘরে অনেক লোক বাস করবে তখন আপনার তাদের মধ্যে একজন থেকে একজন রোগ ছড়িয়ে যেতে পারে। এবং এই সিজনাল যখন ট্রান্সফরমেশন হয়, ট্রানজিশন হয়, এই যে এখন যে বাংলাদেশে এই যে সময়টা যাচ্ছে, যে উইন্টার থেকে স্প্রিং হবে এই সময়টায়, এবং বাংলাদেশ একটা জানেন আপনি ট্রপিক্যাল
ক্লাইমেটের দেশ, এবং সেইখানে আপনার হিউমিডিটি এবং বর্ষাকালেও এইরকম নিউমোনিয়া খুব বেশি হয়। যার ফলে আপনার যে দেখা যায় যে আপনার ওই ইয়েতে টেম্পারেট যে সমস্ত জোন রয়েছে, ইউরোপ, নর্থ আমেরিকা, আপনার আমেরিকাতে এখানে আর্লি স্প্রিং এ কিন্তু একটা রিস্ক থাকে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, সেখানে একটা হয়। এই সময়টা দেখা যায় যে ইনফ্লুয়েঞ্জা এবং রেসপিরেটরি সিনসিটাল ভাইরাস এই নর্থ আমেরিকাতে বেশি হয়। আর আমাদের মতো ট্রপিক্যাল এবং সাব ট্রপিক্যাল বাংলাদেশ, ইন্ডিয়া, এই অঞ্চলে ওই সিজনাল ট্রানজিশন এবং অল দ্য ইয়ার রাউন্ড এটা হয়। যে এখন একটা বলতে পারেন যে তাহলে শীতের ঘটনা কি? শীতের ঘটনা হলো যে যখন আপনার ঠান্ডা বাতাস প্রবাহিত হয়, তখন আমাদের এই শ্বাসনালীর ভেতরের যে মিউকাস মেমব্রেন, ভেতরের কভারটা, এটাকে শুকিয়ে দেয়। শুকিয়ে দিলে এই যে এইখান থেকে এটা ডিফেন্সটা আমাদের দুর্বল হয়ে যায়, এবং ওই ঘরের মধ্যে লোকজন থাকলে তখন একজন থেকে একজন রোগ ছড়িয়ে যায়, এবং যার ফলে দেখা যায় যে তাদের একজন থেকে একজন রোগ ছড়িয়ে যায়। এই হিসাবে উইন্টারে আপনার আমাদের কিছু কিছু সমস্যা হয়, এবং আপনার মানুষরা এই সময় ফ্লুর মতো ইলনেসে বেশি ভুগে থাকে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আপনি আমাদেরকে অনেক সুন্দর করে স্যার দিক নির্দেশনা দিচ্ছেন। আমার আরো কিছু প্রশ্ন ছিল স্যার, ইতিমধ্যে আপনি অনেক সুন্দর করে বুঝিয়েছেন যে এটা ব্যাকটেরিয়া ভাইরাস জনিত, ফাঙ্গাল জনিত কারণেও নিউমোনিয়া হতে পারে। আর এটি একটি সাধারণ সর্দি কাশির মতো নয়, এটা একটি আসলেই একটি মারাত্মক আকার ধারণ করতে পারে নিউমোনিয়া। একটি ছোট প্রশ্ন স্যার, পরের প্রশ্ন যে এই নিউমোনিয়াতে যারা ভুগছেন তারা, আপনি একবার বলেছেন যারা ইমিউনো কম্প্রোমাইজড আছে বা যারা আরো অনেক কিছু, ধূমপানের সাথে তার এই নিউমোনিয়ার সম্বন্ধে যদি আরেকটু বিস্তারিত বলতেন। ধন্যবাদ। এবং এটা এটা খুব মনে রাখতে হবে যে এই স্মোকিং বা ধূমপান হচ্ছে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট রিস্ক ফ্যাক্টরস, মানে স্ট্রংগেস্ট রিস্ক ফ্যাক্টরস। যে কেন? কারণ হলো এটা ফুসফুসের যে ন্যাচারাল যে প্রতিরক্ষা ব্যবস্থা, তাকে ধ্বংস করে দেয়, তাকে ড্যামেজ করে দেয়। যার ফলে ব্যাকটেরিয়া বা ভাইরাসরা সহজেই শরীরে ইনভেড করতে পারে, প্রবেশ করতে পারে। এই যার ফলে আপনি যদি মানে আরেকটু বুঝিয়ে বলার চেষ্টা করি, তাহলে যেমন ধরেন আপনার মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্স বলে একটা কথা রয়েছে লাংসে, যে আপনার ওখানে সিলিয়া রয়েছে, ছোট ছোট চুলের মতো আপনার এরকম অনবরত করছে, এবং এরা ব্যাকটেরিয়া বা যে সমস্ত ম্যাটেরিয়াল আমার ফুসফুসে যেতে পারবে না, তাদেরকে ক্লিয়ার করে বাইরের দিকে আস্তে 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 মুখ দিয়ে এটা বের করে দেয়। এবং এই যে সিলিয়া গুলো যে লাইন ধরে থাকে, এরা তখন আপনার প্যারালাইজড, এবং এরা আপনার তখন আর ওই মুভমেন্টটা কাজ করতে পারে, যার ফলে ব্যাকটেরিয়া নিচের দিকে নেমে যেতে থাকে এবং ফুসফুসের ভেতরে গিয়ে বাস করতে পারে। এটা হলো একটা বড় কারণ, এবং যার ফলে আপনার তাদের একটা হতে পারে। আরেকটা বড় জিনিস হলো যে আমাদের যে প্রতিরক্ষা ব্যবস্থায় দুই ধরনের সেল রয়েছে, যেমন ধরেন অ্যালভিওলার ম্যাক্রোফেজ, নিউট্রোফিল। এই অ্যালভিওলার ম্যাক্রোফেজ হলো ব্যাকটেরিয়াকে এনগালফ করে, ফাইট করে। যখন আপনার এই স্মোক করে, তখন অ্যালভিওলার ম্যাক্রোফেজ গুলোর অ্যাক্টিভিটিটা কমিয়ে দেয় স্মোকিং করলে। এটা মারাত্মক একটি দুর্যোগ, এবং তাদের খুব ঘন ঘন ইনফেকশন হয় এই কারণে। এবং আরেকটা ব্যাপার হলো স্মোকিং, আপনাকে জানেন যে ধোঁয়া, এর মধ্যে আপনার অনেক রকমের দ্রব্য রয়েছে, যেটা হলো ক্রনিক ইনফ্ল্যামেশন করে, দীর্ঘমেয়াদী প্রদাহ তৈরি করতে পারে। এই ধোঁয়ার কারণে এত রকম কেমিক্যাল সাবস্টেন্স রয়েছে যে এটা ব্যাকটেরিয়া ছাড়াও, ভাইরাস ছাড়াও আপনার অনেক রকমের আপনার প্রদাহ করতে পারে। তো সেইটা মনে রাখতে হবে। এবং এই মনে রাখতে হবে স্মোকারদের আপনার সিওপিডি বেশি হয়, তো সেই কারণে তাদের ক্ষেত্রে এটা ইনফেকশন বেশি হতে পারে। আবার এরপরে আরেকটা কারণ স্মোকিং এ হয় যে ওই তাদের ক্ষেত্রে দেখা যায় যে জীবাণু বেশি বেশি ফুসফুসে গিয়ে বাসা বাঁধে, এইটাও একটা বড় কারণ। এবং মনে রাখতে হবে, আপনি এটা জানেন যে ধূমপান করলে পেপটিক আলসার ডিলেড হিলিং হয়, ঠিক লাংসেও তাই, ফুসফুসেও তাই। যে যখন কোনো একটা ক্ষত হয়, সেইটার জন্য আপনার যে শরীরের যে বডি সিস্টেম রয়েছে, ক্ষতটা শুকিয়ে দেওয়ার জন্য বা হিলিং করার জন্য, সেটা আপনার যথেষ্ট পরিমাণ অক্সিজেন পায় না, এবং ওটা শুকাতেও সময় লাগে। যার ফলে তাদের ক্ষেত্রে জটিলতা দীর্ঘদিন থাকতে পারে। সেই কারণে স্মোকিং নিয়ে ডক্টররা লাংস ডিজিজের ক্ষেত্রে অত্যন্ত সতর্কভাবে উচ্চারণ করে থাকেন। ধন্যবাদ।
ধন্যবাদ স্যার। নিউমোনিয়া সম্বন্ধে আমাদের আশা করি যারা দর্শকরা দেখছেন ফেসবুক লাইভে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা চ্যাট বক্সে লিখতে পারেন। আমরা ইনশাআল্লাহ প্রোগ্রামের শেষে স্যারের কাছ থেকে সেই প্রশ্নগুলোরও উত্তর চেয়ে নিব। আর স্যার তো অত সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে বলছেন। স্যার, আরেকটা প্রশ্ন ছিল, আমাদের দেশে কিন্তু রান্নার জন্য ধোঁয়া হয়, এবং বায়ু দূষণটা শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতেই খুব এখন বড় একটি সমস্যা। তো এই এই বায়ু দূষণ এবং রান্নার ধোঁয়া, এই জিনিসগুলো নিউমোনিয়া তৈরিতে বা বাড়াতে কিরকম ভাবে সাহায্য করছে? ধন্যবাদ। এটা অত্যন্ত সম্পূরক প্রশ্ন। এবং আমি একটু আগে স্মোকিং, যেটা স্পেসিফিক আপনার ধূমপান করছেন মানুষ, তার এক ধরনের ব্যাপার। আর রান্নাঘরের যে ধোঁয়া, সেখানে ওই রকম অত কেমিক্যাল সাবস্টেন্স না থাকলেও ওখানে কিন্তু যে ধোঁয়ার যে ইরিটেটিং ইফেক্ট সেটা রয়েছে। এবং আপনি ধোঁয়া যত বেশি নাক দিয়ে নেবেন, আপনার ততক্ষণ দম বন্ধ অবস্থা হবে। ওই ধোঁয়াগুলো শ্বাসনালীর ভিতরে প্রবেশ করে, এবং সেটা কিন্তু আপনার শ্বাসনালীর স্বাভাবিক যে কর্মক্ষমতা সেটাকে কমিয়ে দেয়। এবং ওই সময় আপনি যথেষ্ট পরিমাণ অক্সিজেন নিতে পারেন না। এটা কিন্তু রান্নাঘরে মনে রাখতে হবে। যার ফলে আমরা রান্নাঘরে এক্সস্ট ফ্যানের ব্যবস্থা করি, যাতে ধোঁয়াটা বাইরে বেরিয়ে চলে যায়। এটা একটা ফ্যাক্টর। আরেকটা আপনি বলেছেন যে এয়ার পলিউশন। এয়ার পলিউশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। যে আপনার বাংলাদেশে ঢাকাও বলা হয় যে ঢাকায় অত্যন্ত বায়ু দূষিত, দিল্লির মতো শহর বায়ু দূষিত। বায়ু দূষিত হলে কি ব্যাপার থাকে, যত দূষিত বায়ু থাকে, তাহলে বায়ুগুলো একটা আপনার ওর মধ্যে এত সব সাবস্টেন্স থাকে যে এরা একটা মেঘের মতো করে আচ্ছাদন তৈরি করে রাখে। এর মধ্যে অনেক পার্টিকুলেট ম্যাটার্স থাকে, যেই পার্টিকুলেট ম্যাটার্স গুলো মানুষ শ্বাস দিয়ে নিচ্ছে, এবং তাদের সেলগুলো ড্যামেজ হচ্ছে, এবং মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্সটা ভালো মতো হচ্ছে না। এর মধ্যে আপনার নাইট্রাস অক্সাইড, সালফার ডাই অক্সাইড, ওজোন ইত্যাদি কারণে মানুষের অনেক রকম বিপদ হয়। এবং ব্যারিয়ার ডিসফাংশন হয়, যে তাদের যে আপনার আহ, যে আমাদের মিউকাস লেয়ার যেটা রয়েছে, সেই জিনিসটা ভালো মতো কাজ করে না, যার ফলে ব্যাকটেরিয়া সহজে ঢুকতে পারে। এবং আরেকটা ব্যাপার হলো, যত বেশি আপনি দূষিত বায়ু নেবেন, তত বেশি আমাদের যে এক্সপোজার হচ্ছে দীর্ঘদিন ধরে, আমাদের কিন্তু যে মানে ন্যাচারাল ডিফেন্স, যে আমি যে ব্যাকটেরিয়ার প্রতি, একটা ইনফ্ল্যামেটরি এজেন্টের প্রতি যে আমি বডির রেজিস্ট্যান্স দেখাবো, সেইটা আস্তে আস্তে কমে যায়। যার ফলে আস্তে 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 আমাদের দেখা যায় যে বিভিন্ন অসুখ হতেই থাকে। এবং মনে রাখতে হবে, চিলড্রেন মানে বা শিশুরা এবং খুব এল্ডারলিরা, তাদেরকে এই দূষিত বায়ু এবং রান্নাঘরের ধোঁয়া থেকে সরিয়ে রাখা দরকার। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। যেহেতু আমরা অনেক রিস্ক ফ্যাক্টর নিয়ে আলোচনা করছি, আরেকটি জনপ্রিয় রিস্ক ফ্যাক্টর যেটা আমাদের দেশ এবং সারা পৃথিবীতেই সবারই খুব সমস্যা, যে ডায়াবেটিস, ডায়াবেটিক পেশেন্টদের এই নিউমোনিয়ার ঝুঁকিটা স্যার কতটুকু? অনেক সুন্দর একটা প্রশ্ন আপনার। যে সমস্ত রিস্ক ফ্যাক্টর গুলো রয়েছে, এগুলো সবই আপনি ডিসকাস করছেন। আমরা মোটামুটি ভাবে এটা জানি, কিন্তু একটা রোগ মানুষের রয়েছে, তার মধ্যে আপনার ডায়াবেটিস। ডায়াবেটিস হলো আপনার, আমরা জানি যে মেটাবলিক ডিসফাংশন, সুগার বেড়ে যায়, প্রোটিনের ডিসফাংশন হয়, ফ্যাটের ডিসফাংশন হয়। কিন্তু ডায়াবেটিসের এই যে ব্লাড সুগার, এ অনেক ভাবে আমাদের শরীরকে দুর্বল করে দেয়। আপনি জানেন যে ব্লাড সুগার যত বাড়ে, আপনার ব্লাড ভেসেলের যে বেসমেন্ট মেমব্রেনের যে ফাংশন সেটা চেঞ্জ হয়। ইউ আর এ প্যাথোলজিস্ট, আপনি জানেন যে সেটা রক্তনালীর একটা প্রবলেম হয়। কিন্তু তার সাথে সাথে সবচেয়ে বড় কথা হলো, আমাদের যে ন্যাচারাল যে রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটা কমে যায়। আপনার ক্যান্সার বা অন্যান্য রোগ বাদ দিয়ে যদি একটি মাত্র ইমিউনো কম্প্রোমাইজ অবস্থা চিন্তা করে, সেটা ডায়াবেটিসের কথা চিন্তা করতে হবে। এবং ফুসফুসের যে ন্যাচারাল ডিফেন্স, যে স্বাভাবিক যে রোগ প্রতিরক্ষা ব্যবস্থা, এইটাও কিন্তু আপনার এই ডায়াবেটিসে নষ্ট হয়ে যায়। যার ফলে নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজরা ভালো কাজ করে না। যার ফলে ব্যাকটেরিয়া যত আমি নিচ্ছি, এটাকে মারতে পারা যায় না। এবং সব সময় দেখা যায় ডায়াবেটিস একটা লো গ্রেড, অল্প অল্প করে ক্রনিক ইনফ্ল্যামেশন তৈরি করতে থাকে। এবং আপনার যে ইমিউন সিগন্যালিং বলে একটা কথা রয়েছে, অর্থাৎ একটা আপনার সেলগুলো যে অ্যান্টিজেন প্রসেসিং করে, যে ব্যাকটেরিয়া বা ভাইরাস ঢুকলো, তখন বলে যে তাই তুমি সেল তৈরি করো, সেল দিয়ে অ্যাটাক করো, অথবা অ্যান্টিবডি তৈরি করো। যে সেইগুলো আপনার কিন্তু আমাদের বডি রেসপন্সটা অত্যন্ত কমে যায় এই ডায়াবেটিস রোগে। এবং আপনি জানেন যে মাইক্রোভাস্কুলার যে ইম্পর্টেন্ট ভাসা ভ্যাসোরাম,
ভাসা নার্ভোরাম, যেগুলো রক্তনালীকে সরবরাহ করছে, যেগুলো নার্ভে সরবরাহ করছে, তারা পর্যন্ত আপনার ড্যামেজড হয়ে যায়, এবং যার ফলে অক্সিজেন প্রত্যেকটা জায়গায় কমে যায়, এবং বিশেষ করে লাঙে এইটা সবচেয়ে বেশি এফেক্ট করে, এবং লাঙের ডিফেন্সটা কমে যেতে থাকে। এবং ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আপনার গ্লুকোজ একটা ভালো কালচার মিডিয়া, তার মধ্যে তো ব্যাকটেরিয়া বেশি করে বসে থাকতে পারে, এবং দেখা যাবে আপনার স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি শ্বাসনালীতে প্রায়শই তাদের আক্রমণ করতে পারে। এবং ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আরো কতগুলো কোমরবিডিটি থাকে, যেমন তাদের ওবেসিটি থাকে, রোগ প্রতিরোধ ব্যবস্থা কমে যায়, কিডনির অসুবিধা হয়, রোগ প্রতিরোধ ব্যবস্থা কমে যায়, হার্টের অসুবিধা হয়, তাদের ক্ষেত্রে হয়। এবং তাদের খাদ্যনালীর অনেক সময় ঢোক গিলার সমস্যা হয়, যার ফলে একটা কন্ডিশন হয় যাকে আমরা বলি অ্যাসপিরেশন নিউমোনিয়া। এটাও কিন্তু ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, এটাও একটা কমন কমপ্লিকেশন। তো ইত্যাদি অনেক কিছু মিলিয়েই ডায়াবেটিস রোগীরা একটু বেশি ঝুঁকিতে থেকে থাকেন। আপনাকে ধন্যবাদ। স্যার ধন্যবাদ স্যার। আজকের অনুষ্ঠান এবং আলোচনা শুধুমাত্র সাধারণ মানুষের নিউমোনিয়া সম্পর্কে সচেতনতা নয়, আমরা যারা ডাক্তার সমাজ দেখছি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি আলোচনা, আমাদের পড়াশোনার সাথে জড়িত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি না আমি কিভাবে আপনাকে ধন্যবাদ দিব এত সুন্দর করে আমাদেরকে এত সুন্দর করে বিশদভাবে বুঝিয়ে বলার জন্য। তাহলে স্যার আমরা সরাসরি নিউমোনিয়াতে চলে যাই, যে আপনি কি মনে করেন স্যার নিউমোনিয়ার একটা পেশেন্ট কি কি লক্ষণ নিয়ে আমাদের কাছে আসতে পারে? অনেক ধন্যবাদ। এখন দেখেন, আপনার আমাদের এই যে নিউমোনিয়া বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়, এলডারলি ক্ষেত্রে বেশি হয়, এই রকম ক্ষেত্রে হয়। বাচ্চাদের একরকম হয়, বড়দের ক্ষেত্রে একরকম হয়। তো সাধারণ অর্থে বলি যদি, আপনার বয়স এবং শারীরিক অবস্থা, এবং আপনার ব্যাকটেরিয়া দিয়ে না ভাইরাস দিয়ে না ফাঙ্গাস দিয়ে হয়, ইত্যাদি মিলিয়ে আপনার সিমটম, লক্ষণ হয়। এবং সবচেয়ে বড় কথা, কি পরিমাণ অক্সিজেন এক্সচেঞ্জ করতে পারছেন তার উপর নির্ভর করবে তার সিমটম কতখানি মারাত্মক। এটা খুব গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে। এবং সবাইকে, মানে সমস্ত মানুষকে, যেমন তারা কোভিড এর সময় যেমন তারা পালস অক্সিমিটার দিয়ে অক্সিজেন মাপতেন, অক্সিজেন নিশ্চয়ই তারা একটু ধারণা করেন। এই আমরা নিউমোনিয়ার পেশেন্টের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সাথে অক্সিজেনের ব্যাপারটা খেয়াল রাখি। যদি সরি, যদি জেনারেল সিমটম বলেন, নিউমোনিয়া যেহেতু লাংয়ের ভেতরে গিয়ে ইনফেকশনটা হয়েছে, তাদের কাঁপুনি দিয়ে জ্বর হতে পারে, তাদের খুব ক্লান্ত লাগবে, দুর্বল হয়ে পড়বে, এবং তারা কোনো কিছু কাজ করতে পারবে না, তাদের একেবারে শরীর আপনার খুব ঘামবে। এটা মনে রাখতে হবে। আর শ্বাসনালীর সিমটমের মধ্যে তাদের সবচেয়ে প্রধান সিমটম হচ্ছে আপনার কাশি হবে। কাশির সাথে কখনো কখনো আপনার কফ, মিউকাস স্পুটাম আসতে পারে, কখনো পুরুলেন বা পাসের মতো স্পুটাম আসতে পারে। আবার কখনো কখনো যেমন ভাইরাসে এটা শুকনো কাশি হতে পারে। এবং তাদের কারো কারো দেখা যায় যে বুকে ব্যথা হয়, এবং এটা হয় যে নিউমোনিয়ার ক্ষেত্রে যে নিউমোনিয়ার কাভারিং রয়েছে, অর্থাৎ প্লুরা, এই অ্যাসোসিয়েটেড প্লুরিসি হতে পারে, এবং শার্প একটা ল্যান্সিনেটিং পেইনের মতো হয় যখন এট দ্য হাইট অফ ইন্সপিরেশন, জোরে যখন আমি শ্বাস নিলাম, তখন প্লুরা ভিসেরাল এবং প্যারাইটাল প্লুরা এরা একটা আপনার ঘর্ষণ খায়, এবং তাদের একটা সিভিয়ার পেইন হতে পারে। এবং যেহেতু লাং টিস্যুতে পানি জমেছে, তার যে ব্রঙ্কিওল বা শ্বাস নালীগুলো রয়েছে, সেই নালীগুলো অবস্ট্রাকশন হয়ে যায়, তখন এটার মধ্যে হুইজিং হতে পারে। এবং যদি অ্যালভিওলাইতে হয়, অ্যালভিওলাইতে পানি জমে জমে ওখানে আপনি যখন ডাক্তার শুনবেন, তখন তো স্টেথোস্কোপ দিয়ে ওখানে ক্রিপিটেশন বা ক্র্যাকলিং সাউন্ড হবে। আর এছাড়াও জেনারেল উনি কিছু খেতে পারবেন না, মাথা ব্যথা হবে, শরীর ব্যথা হবে। এবং সবচেয়ে ডেঞ্জারাস একটা ব্যাপার হলো যে কনফিউশন হতে পারে। উনি হঠাৎ করে অ্যালার্টনেস, মেন্টাল স্টেটটা, উনি অমনোযোগী হয়ে যাবেন এবং কনফিউজড হবেন। এবং এটা খুব মনে রাখতে হবে যে এই নিউমোনিয়া অ্যাকিউট ডেলিরিয়ামের একটা বড় কারণ, যে ডেলিরিয়াম নিয়ে যারা আসেন, যে রোগীর অনেক সময় এলডারলি পেশেন্ট, তার হয়তো অন্য কোনো সিমটম নাই কিন্তু ডেলিরিয়াম, এটা মনে রাখতে হবে। আর বাচ্চাদের ক্ষেত্রে তাদের শ্বাস দিতে কষ্ট, জোরে জোরে শ্বাস নেয়, এটা আপনি লেবার্ড ব্রিদিং, যে অত্যন্ত কষ্ট করে তারা শ্বাস চালায়, এবং দূরের থেকে আপনার শব্দ শোনা যাবে, শ্বাস নেওয়ার শব্দ, হুইজিং সাউন্ড পাওয়া যাবে। এবং বাচ্চারা ইনভেরিয়েবলি একেবারে খাওয়া বন্ধ করে দেবে,
পানি বন্ধ করে দেবে আর অনবরত বমি করবে, এবং তারা অল্পতেই লেথার্জিক হয়ে যায়, দুর্বল হয়ে যায়, মাসেল গুলো উইক হয়ে যায়, এবং তারা রাগ করবে, সারাক্ষণ কান্নাকাটি করবে। এবং কখনো কখনো বাচ্চাদের ক্ষেত্রে মনে রাখতে হবে তাদের সায়ানোসিস দেখতে হবে, অর্থাৎ ঠোঁট নখগুলো নীল হয়ে যেতে পারে। এটা মনে রাখতে হবে যে বাচ্চাদের ক্ষেত্রে। আর একেবারে যারা বয়স্ক না, তাদের একটা ঘটনা আমার বলতেই হবে, যে তাদের ক্ষেত্রে কিন্তু পুরোপুরি সব এই যে যত সিমটম বললাম, এটা নাও অবভিয়াস হতে পারে। কোনো জ্বর নাই, কোনো কাশি নাই, শুধুমাত্র উনি অল্পতেই মাথা ঘুরে পড়ে যাচ্ছেন, এবং তার শরীরে কাজ করতে পারছেন না, শুয়ে থাকছেন, কথা বলছেন না, খাচ্ছেন না। এই রকম একটা মানে অবস্থা যদি হয়, তাহলে আমাদের নিউমোনিয়া ইজ ওয়ান অফ দ্য কজেস। এটা মনে রাখতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আপনি আমার যতগুলো প্রশ্ন ছিল সবগুলোকে একসাথে বলেছেন, যে বাচ্চাদের কিভাবে আমরা অ্যালার্মিং একটা সাইন সিমটম পাবো, আর বয়স্কদের ক্ষেত্রেও স্যার আপনি বিশদভাবে বলেছেন। এখন স্যার আমি যদি চিন্তা করি এই পেশেন্টটাকে আমরা কখন দ্রুত হসপিটালে নিতে হবে? আহ, দেখতে পারেন যে এই যে আমরা বলেছিলাম যে তাদের একটা জ্বরের ব্যাপার থাকে, তাদের একটা শ্বাস কষ্টের ব্যাপার থাকে, শ্বাস নিলে আপনার নিতে পারে না, ঠিক মতো নিতে পারে না, অক্সিজেন ঠিক মতো পাচ্ছে না, তাই না? তাহলে এখানে আপনার যে এল্ডারলি পেশেন্ট এবং বাচ্চাদের ক্ষেত্রে দেখা যাবে যে তাদের বেশি প্রবলেম হয়, এবং তাদের জন্য কতগুলো রেড ফ্ল্যাগ সাইন বলে এক কথা রয়েছে, যে আপনার লাল পতাকা চিহ্ন, যে যেগুলো দেখলে আপনি নিবেন। যে তাদের যদি সিভিয়ার শর্টনেস অফ ব্রেথ হয়, যে আপনার শ্বাস নিচ্ছে প্রতি মিনিটে 30-এর বেশি, 30 বারের বেশি শ্বাস নিচ্ছে, এবং অক্সিজেন পালস অক্সিমিটার দিয়ে দেখলাম যে 90 নিচে নেমে গেছে, এবং আপনার সায়ানোসিস, ঠোঁট নীলাভ হয়ে গেছে, এবং বুকের এক্সেসরি মাসেল গুলো, ইন্টারকোস্টাল মাসেল গুলো, আপনার স্টানোক্লিটো মাসেল, এগুলো আপনার কাজ করছে বেশি বেশি, এবং কনফিউজ থাকছে, এবং কোনো কথা ঠিক মতো জবাব দিচ্ছে না, এবং উনি অনবরত চুপচাপ শুয়ে থাকছেন, এবং অল্পতেই মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো হয়। এটা কিন্তু হাইপক্সিয়া অথবা সেপসিসের কথা চিন্তা করতে হবে, যে তাদের এটা হয়, এবং রেগে যায় কথা কথায়। এবং আপনি যদি বাসায় মাপেন যে ব্লাড প্রেশার কমে যায়, এবং চামড়া খুব ঠান্ডা হয়ে যায়, হার্ট যদি বিট বেশি বেশি হয়, প্রস্রাবের পরিমাণ যদি কমে যায়, এবং যদি একেবারে নাই খাচ্ছে, তাহলে তখন আপনি এই সমস্ত ক্ষেত্রে আমি যতগুলো বললাম, যে এই প্রত্যেকটা জিনিস গুরুত্ব দিয়ে দেখতে হবে, এবং তাদেরকে আপনি হসপিটালাইজেশন করতে হবে। এবং আপনি যে জটিলতা হবে, সেপসিস হলে ভর্তি করব, রেসপিরেটরি ফেলিওর হলে ভর্তি করব, মাল্টি লোবার নিউমোনিয়া হলে ভর্তি করব, বা প্লুরাল ইফিউশন অ্যাবসেস হলে ভর্তি করব, তা নয়। ওই সাইনগুলো বেশি গুরুত্বপূর্ণ, যে আপনি প্রত্যেকটা জিনিস দেখতে হবে, তখন আপনি দিতে হবে। কারণ হলো, আপনি হসপিটালে নেবেন এই কারণে যে তার অক্সিজেন লাগবে, বাসায় আপনি দিতে পারবেন না, তার আইভি অ্যান্টিবায়োটিক লাগবে, আইভি ফ্লুইড লাগবে, অত্যন্ত সতর্ক মনিটরিং লাগবে, ইভেন তার ভেন্টিলেটরি সাপোর্ট লাগতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে তাকে হসপিটালে নিতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন এবং একটু পরে জয়েন করেছেন তাদের জ্ঞাতার্থে বলছি, আমি ফারহানা চৌধুরী ড্রিম ইউর ফ্যামিলি ফেসবুক ওয়েবসাইট থেকে লাইভে আছি, এবং আমার সাথে আছেন বাংলাদেশের বিখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর খান আবুল কালাম আজাদ স্যার। আমরা আজকে আলোচনা করছি নিউমোনিয়া নিয়ে, এবং স্যার এখানে স্যারের গুরুত্বপূর্ণ মতামত দিচ্ছেন যে নিউমোনিয়া আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে কিভাবে প্রশ্নবিদ্ধ করে, এবং কখন আমাদের হসপিটালে নিতে হবে, এবং ডাক্তাররা কিভাবে আমরা চিকিৎসা করি সেটা নিয়ে আমরা আলোচনা করছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচে ফেসবুকে কোয়েশ্চেনের কমেন্ট বক্সে লিখতে পারেন, আমরা অনুষ্ঠানের শেষে এটা নিয়ে আলোচনা করব। স্যার, আপনার সাথে আমার পরের প্রশ্ন হচ্ছে যে হসপিটালে নিয়ে আসার পরে ডাক্তাররা নিউমোনিয়াকে কিভাবে শনাক্ত করার চেষ্টা করেন? ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা এটা এত গুরুত্বপূর্ণ যে আপনি রোগীকে দেখে অনেক সময় আপনি সাসপেক্ট করতে পারেন যে তার নিউমোনিয়া হয়েছে। আবার কিছু কিছু ক্ষেত্রে বললাম যে আমার যে লক্ষণগুলো তার কিন্তু স্পষ্ট নয়, তখন আপনাকে বের করতে হবে। কিন্তু সাধারণত ডক্টররা যেভাবে বের করেন, তখন তার ইতিহাসটা নেন, তার হিস্ট্রিটা কেমন, হিস্ট্রিটার মধ্যে তার
জ্বর কেমন, কবে থেকে জ্বর, জ্বরের সাথে মানে আপনার শিভারিং বা চিল হয় কিনা, এবং কাশি কেমন, বুকে ব্যথা কেমন, শ্বাসকষ্ট কেমন, উনি ক্লান্ত কেমন হয়ে যান, এবং তার রিস্ক ফ্যাক্টর কি কি রয়েছে, যে তিনি কি দুটো এক্সট্রিমস অফ এজেস, যে চিলড্রেন অথবা খুব বয়স্ক মানুষ, এটা একটা, উনি স্মোক করতেন কিনা, ওনার সিওপিডি, ডায়াবেটিস, হার্টের অসুখ, বা রিসেন্টলি কোনো ভাইরাসের অসুখ রয়েছে কিনা, এবং অন্য কোনো অসুখ যেটার জন্য ইমিউনো সাপ্রেশন হতে পারে, যে উনি হয়তো বা অর্গান ট্রান্সপ্লান্ট করেছেন বা স্টেরয়েড কোনো কারণে নিতে হচ্ছে, তাহলে সেটা মনে রাখতে হবে। এবং তার এর আগে উনি বাইরে বেড়াতে গেছিলেন কিনা, কোথায় উনি ছিলেন, কোনো হসপিটালে কয়েকদিন ছিলেন কিনা, নার্সিং হোমে ছিলেন কিনা, এই এই রকম, বা কোনো মানুষের যদি অ্যাসপিরেশন রিস্ক থাকে, তাহলে এগুলা হিস্ট্রি দিতে হয়। এবং সবচেয়ে বড় কথা হলো আমাদের ডক্টররা খুব গুরুত্ব দেয় যে তার এটা ভাইটাল সাইন এবং আপনার ফিজিক্যাল যে সাইন, এটা দেখার জন্য, যে আপনি তার টেম্পারেচার মাপলেন, তার শ্বাসের কতবার মিনিটে হচ্ছে এটা মাপলেন, আপনি হার্ট রেটটা গুনলেন, এবং অক্সিজেন স্যাচুরেশন, এইটা আপনাকে বেসিক করতে হবে, ভাইটাল সাইন। এরপরে আপনি চেস্টে ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অস্কালটেশন, এই চারটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা নিউমোনিয়া বের করতে পারি। এটা ডাক্তারি ভাষা কিছু হলেও আমরা শুরু করতে পারি ইন্সপেক্ট করে, যে বুকটা কেমন নড়াচড়া করছে, চেস্টটা কোন দিকে মুভ করছে, কোন দিকে করছে না। তারপরে আমরা ওখান থেকে আপনার পারকাস করতে পারি, যে এইখানটায় আপনার নিউমোনিয়া রয়েছে, সেইখানে দেখা যাবে যে ডাল হয়ে যাবে, মানে একটা ভোঁতা আওয়াজ আসবে, এবং আপনার কানে শুনলে ওখানে ওই নিউমোনিয়ার জায়গায় যে নর্মালি যে ভেসিকুলার ব্রেথ সাউন্ড থাকে, ওটা ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড হয়ে যায়, এবং আপনার ওইখানে ক্রিপিটেশন পাওয়া যেতে পারে। কখনো কখনো আপনার লাংসের রেসপন্সের জন্য আপনার ওখানে হুইজিং সাউন্ড পাওয়া যেতে পারে। আবার যদি তার প্লুরিসি হয়, তাহলে প্লুরাল লাভ পায়। এই ফিজিক্যাল এক্সামিনেশনটা ডক্টরদের খুব ভালো করে করা উচিত। করার পরে যখন উনি পেলেন ফিজিক্যাল সাইন কি পেলেন না, কিন্তু সিমটম সাজেস্টিভ ছিল, তখন তিনি কতগুলো ডায়াগনস্টিক টেস্ট করবেন। তিনি একটা গোল্ড স্ট্যান্ডার্ড হলো যে সাধারণত যে আর্লি, যদি ভেরি আর্লি না হয়, তাহলে বুকের এক্সরেটা খুব গোল্ড স্ট্যান্ডার্ড আমাদের নিউমোনিয়া বের করার জন্য। আপনার এখানে ছোট 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 ইনফিল্ট্রেট দেখা যেতে পারে, ছোট ছোট দানার মতো জিনিস, অথবা কিছু জায়গায় সাদা হয়ে গেছে, এটাকে আমরা বলি কনসলিডেশন, অথবা ওর সাথে প্লুরালিফিউশন, পানি জমেছে, এটাও আমরা দেখতে পারি। এবং আপনার তখন তার সাথে আমরা একটা ব্লাড সেল কাউন্ট করি, যে ডাব্লিউবিসি কাউন্টটা বেড়ে যাবে ব্যাকটেরিয়াল হলে, তার সিআরপি, প্রোক্যালসিটোনিন, এগুলো বাড়বে। এবং আপনার এবিজি করতে পারি, পালস অক্সিমেট্রি আমরা সবসময় দেখতে পারি, যে আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস, যে আমার কোনো রেসপিরেটরি ফেলিউর টেলিউর হচ্ছে কিনা। এবং আপনার মানে যে কফ যদি বের হয়, যেটাকে আমরা স্পুটাম বলি, এই স্পুটামটাকে আমরা কালচার করতে পারি। এবং এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আজকাল অনেক রকম অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের জন্য স্পুটাম কালচার করে অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত। আর ভাইরাসের করে তো আমরা তো করতে পারি না, তাদের ক্ষেত্রে ওই যে পিসিআর বা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করতে পারি। আর এছাড়াও আমরা কখনো কখনো যে রক্তের মধ্যে গেছে কিনা সেপসিস হলে, তখন ব্লাড কালচারও করতে দিই, যে ওই জীবাণুটা ধর দেখার জন্য। আর আপনার আমরা রোগ নির্ণয় করার জন্য আরেকটা, যে এইটা কতখানি সিভিয়ার, এটার জন্য আপনার কতগুলো ইন্ডেক্স রয়েছে, যেগুলো কিছু ফিজিক্যাল সাইন, কিছু ল্যাবরেটরি টেস্ট। যেমন আপনার ডাক্তাররা সবাই জানেন কার্ব 65, এখানে যে চারটা পাঁচটা জিনিস দিয়ে আমরা করি, এই সিভিয়ারিটি হলে কখন আমার হসপিটালে যেতে হবে বা আইসিইউতে দিতে হবে, এর একটা সিভিয়ারিটি অ্যাসেস করার জন্য আমার ওই টেস্ট গুলো করতে হয়, অ্যাসেস করতে হয়। অথবা নিউমোনিয়া সিভিয়ারিটি ইন্ডেক্স, পিএসআই, এটাও একটা আমাদের টুল রয়েছে, সেটা দিয়ে আমরা পরীক্ষা করতে পারি। এইগুলোর মাধ্যমে আমরা নিউমোনিয়া ডায়াগনোস করতে পারি। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। তাহলে নিউমোনিয়া স্যার আপনি আগেও বলেছেন যে এটা ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে, ভাইরাস দিয়ে হতে পারে, তো আমরা স্যার কখন অ্যান্টিবায়োটিকের প্রয়োজন বোধ করব নিউমোনিয়ার পেশেন্টের ক্ষেত্রে? ওকে, ওকে, আপনার দেখেন আমরা নিউমোনিয়া ডায়াগনোস করলাম, আমার কিন্তু বেশি সময় নেই, আমাকে কিন্তু তার চিকিৎসাটা শুরু করতে হবে। আমার দেখতে হবে ভাইটাল সাইন, আমার দেখতে হবে ডিহাইড্রেশন কেমন, আমার দেখতে হবে নিউট্রিশন। কিন্তু এখানে তো ব্যাকটেরিয়া বাসা বেঁধেছে, আমাকে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, এবং এইখানে আমার অ্যান্টিবায়োটিক্স লাগবে। আমার অ্যান্টিবায়োটিক ছাড়া আমি এই
ইফেক্টিভ চিকিৎসা ব্যাকটেরিয়াল নিউমোনিয়ার ক্ষেত্রে করতে পারবো না, কিন্তু ভাইরাল নিউমোনিয়াতে আমার ব্যাকটেরিয়ার প্রয়োজন হবে না। এটা আমরা সবাই জানি যে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের স্ট্রাকচারস বা মানে তাদের কাজ করার ধরন, তাদের শরীরের গঠন ভিন্ন হয়। যার ফলে ব্যাকটেরিয়া যদি হয় তাহলে আমাকে অ্যান্টিবায়োটিক লাগবে, আর ভাইরাস হলে আমার লাগবে না। তাহলে যেমন স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি, ক্লেবশিয়েলা, স্টেফাইলোকক্কাস, সুডোমোনাস, এরকম অনেক জীবাণু রয়েছে। এর মধ্যে আমাদের কমনলি অনেক অ্যান্টিবায়োটিক রয়েছে, যদিও দুর্ভাগ্যজনক অনেক অ্যান্টিবায়োটিক এখন কাজ করছে না। তার মধ্যে আমরা যেটা সম্ভব আমরা সিলেক্ট করি, তারপরে দিয়ে দেই। এবং আপনার দেখেন, ভাইরাস যে হলো, ভাইরাস অত্যন্ত একটা দুষ্ট প্রকৃতির মানুষ। মানে মানুষ, সরি আমি মানুষকে অপমান করলাম। এটা ভাইরাস মানে হলো যে দুষ্ট প্রকৃতির একটা অর্গানিজম, যেটা হলো আপনার ভাইরাস গেল, ভাইরাস যখন আস্তে আস্তে সরতে থাকে, ও ব্যাকটেরিয়াকে ইনভাইট করে যে আপনারা আসুন, আপনারা এখন আমার জায়গা দখল করুন। এইটাকে বলে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল নিউমোনিয়া। এবং সেটা কিন্তু মনে রাখতে হবে, ভাইরাস হয়ে গেল, আমি চিন্তা করেছি যে ও ওনার তো ভাইরাস, সরি, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, তো ওনাকে আমি আর কি দেখবো, কিন্তু ফলো করতে হবে। কারণ সেকেন্ডারি ব্যাকটেরিয়াল নিউমোনিয়া হতে পারে। তবে আপনি যদি শিওর হন যে ইনফ্লুয়েঞ্জা, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, কোভিড-19, অ্যাডিনো ভাইরাস, এগুলোর ক্ষেত্রে আপনার অ্যান্টিবায়োটিক লাগে না এখানে, কারণ অ্যান্টিবায়োটিক কাজ করবে না। এখানে আপনার শুধু সাপোর্টিভ চিকিৎসা লাগবে। অক্সিজেন দেবেন, ফ্লুইড ব্যালেন্স দেবেন, জ্বর কমাবার জন্য প্যারাসিটামল দেবেন। কোনো কোনো ক্ষেত্রে আপনি যদি মনে করেন অ্যান্টিভাইরাল ট্যাবলেট কিছু পাওয়া যায়, যেমন আপনার ফ্লু ক্ষেত্রে অস্টেলামিভির আছে না, যে অসেলটামাভির, এটা এটা আপনার আমরা দিতে পারি। এটা কখনো কখনো দেওয়া হয়, যে বিশেষ করে আপনার HSN1 ইনফ্লুয়েঞ্জা ছিল যে আমাদের, বার্ড ফ্লু, তারপরে সোয়াইন ফ্লু, এগুলোর ক্ষেত্রে আমরা কখনো কখনো ব্যবহার করেছি। তো আমার কথা হচ্ছে যে আপনি আননেসেসারি অ্যান্টিবায়োটিক দিবেন না, কিন্তু কনফার্ম করবেন যে ব্যাকটেরিয়া রয়েছে, আপনি তখন অ্যান্টিবায়োটিক দিবেন। কারণ আপনার মনে রাখতে হবে যে আপনি যদি অ্যান্টিবায়োটিক যথেচ্ছা ব্যবহার করেন, তাহলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এবং সাইড ইফেক্টের ব্যাপারটা মনে রাখতে হবে। কিন্তু যদি ব্যাকটেরিয়া হয়, আপনি অবশ্যই দিতে হবে, এটার কোনো সন্দেহ নাই। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার, আমি আমার দর্শকদের সাথে একটু কথা বলি। ইউ ক্যান হ্যাভ এ সিপ অফ ওয়াটার। থ্যাংক ইউ। আমি জানি আপনাকে এত প্রশ্ন করছি যে আপনি আমাদেরকে এত বেশি উত্তর দিতে হচ্ছে। আমি আসলেই আনন্দিত এবং আমার দর্শকদের জন্য খুবই আম, খুশি যে আপনার মতো একজন আম, প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞকে আমরা আজকে পেয়েছি নিউমোনিয়া নিয়ে আলোচনা করার জন্য। তো আজকের নিউমোনিয়া নিয়ে আমরা আলোচনা করছি ফেসবুক ড্রিম ইউএসএমএলই চ্যানেলে। আপনারা সবাই আপনাদের প্রশ্ন কমেন্ট বক্সে লিখতে পারেন। আমরা আলোচনা করছি মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর খান আবুল কালাম আজাদ স্যারের সাথে। স্যার আমাদেরকে আজকে আলোচনা করছেন নিউমোনিয়া নিয়ে। স্যার এতক্ষণ আমাদেরকে নিউমোনিয়া নিয়ে দিক নির্দেশনা দিয়েছেন যে নিউমোনিয়া যে আমাদের বাচ্চাদেরই না, শুধু বয়স্ক মানুষদের এবং আমাদের সবাইকে, আমরা সবাই এই ঝুঁকিতে রয়েছি। যে কোনো ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টের জন্য নিউমোনিয়া একটি বড় ঝুঁকি। তো আপনারা যারা আমাদের সাথে যোগ দিয়েছেন তাদেরকে আমরা বলি, আমরা এতক্ষণ আলোচনা করেছি নিউমোনিয়া কিভাবে আমরা শনাক্ত করব, নিউমোনিয়ার পেশেন্ট হলে আমরা কখন হসপিটালে যাব, এবং ডাক্তাররা, আমাদের বিশেষজ্ঞ ডাক্তাররা যখন একজন নিউমোনিয়ার পেশেন্ট পান তাদেরকে কিভাবে, তাদের হিস্ট্রি থেকে আমরা কিভাবে প্রসিড করি চিকিৎসার ক্ষেত্রে। তো স্যারের সাথে আমরা অনেক প্রশ্নই করেছি। আমাদের আরেকটা ছোট প্রশ্ন হচ্ছে যে নিউমোনিয়া পেশেন্ট যখন আসে আমাদের কাছে, এই পেশেন্টটা ভালো হতে কতক্ষণ সময় লাগে স্যার? অনেক ধন্যবাদ। যে আপনার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ রোগী যিনি আসেন তিনি তো চাইবেন যে খুব তাড়াতাড়ি আমি যেন ভালো হয়ে যাই, আমি যেন আমার কাজে যোগদান করতে পারি, আমি যেন আপনার বাচ্চাদের ক্ষেত্রে স্কুলে যেতে পারে, তাই না? এটা একটা আপনার খুবই গুরুত্বপূর্ণ বিষয়, একজন ডক্টরের এই অ্যান্সারটাও করতে হয়। কিন্তু দেখেন, সবচেয়ে বড় কথা হলো যে নিউমোনিয়ার ক্ষেত্রে উত্তরটি অত্যন্ত জটিল। কারণ হলো আপনি কত সিভিয়ার ছিল, মারাত্মক ছিল,
এবং আপনার অন্যান্য ওভারঅল হেলথের বিষয়টা বিবেচনা করবেন। করে দেখা গেছে যে এটা একটা পরিসংখ্যান যে 1 সপ্তাহের মধ্যে অনেকেই ভালো হয়ে যায়, যেমন ভাইরাসে, সাধারণ ভাইরাস। আবার এটা 6 মাসও লাগতে পারে। এইটা হলো একেবারে একটা বটম লাইন কথা, 6 মাস। তার মানে দেখতে পাচ্ছেন যে এটা কত। আপনার 1 সপ্তাহের মধ্যে জ্বর নেমে যায় এবং তার আস্তে আস্তে একটুখানি উনি শক্তি পেতে থাকেন। 1 মাসের মধ্যে দেখা যায় যে কফের মাত্রাটা একটু স্পুটাম কম তৈরি হয় এবং বুকটা একটু হালকা লাগে। তারপরে 1.5 মাসের মধ্যে তার দেখা যায় যে কাশিটা কমে যায় এবং শ্বাস নিতে পারে ভালো করে। 3 মাসের মধ্যে মোটামুটি সবগুলো সিমটমই কমতে থাকে। যদিও 3 মাসের পরেও তাদের শরীরের অবসন্নতা কিছুটা হলেও থাকতে পারে, এটা মনে রাখতে হবে। এবং যদি অন্য কোনো জটিলতা না হয়, তাহলে একেবারে 6 মাস লাগে যে ফুসফুস তার স্বাভাবিক কাজে যেতে। এই কথাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যে এত চমৎকার একটা প্রশ্ন করবেন যে এটা 6 মাস বললে মানুষ অবাক হয়ে যাবে যে এটা আমরা কি বলছি। তার মানে দেখেন যে সবকিছু মিলিয়ে লাংস একটা ন্যাচারাল এরকম ভাবে শক্তিশালী জিনিস, যেটা হলো আমাদের অক্সিজেন ট্যাঙ্ক। যে আমরা অক্সিজেন ছাড়া বাঁচি না, আর অক্সিজেন ধারণই করেন তিনি। এবং সেইখানটায় যখন প্রবলেম হয়, এটা আপনার 6 মাস লাগতে পারে পুরোপুরি ভালো হতে। এটা কিন্তু মনে রাখতে হবে। অনেক ধন্যবাদ এই প্রশ্নটির জন্য। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি স্যার আমাদেরকে বলেছেন যে অ্যান্টিবায়োটিকের গুরুত্ব, এবং যদি কখনো কোনো পেশেন্টকে অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা বাসায় দেই আর পেশেন্টের অ্যান্টিবায়োটিক বন্ধ করে দেয় মানে মাঝপথে, তখন এটা কিরকম ক্ষতিকর হতে পারে মানে পেশেন্টের জন্য ভবিষ্যতে? ও, আপনার এটা তো আমি বলেছি যে এটা তো আমরা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ব্যবহার করছি, এবং জেনে শুনেই একজন চিকিৎসক হিসাবে আমি অ্যান্টিবায়োটিকটা প্রেসক্রাইব করলাম। এবং আপনার এই ক্ষেত্রে এটা হতে পারে যে আমি যে পেশেন্টটাকে অল্প মানে আপনার অসুখ ছিল, এই জন্য বাসায় পাঠিয়েছি, তখন দেখা গেল যে যে উনি মিডল অফ দ্য ট্রিটমেন্ট, উনি 3 দিন খাওয়ার পরে একটু ভালো লাগলো, জ্বরটা কমে গেল, মনে করলো উনি ভালো হয়ে গেছে, এবং তাহলে তিনি অ্যান্টিবায়োটিক বন্ধ করে দেয়। কিন্তু এটা ডেঞ্জারাস, ডেঞ্জারাস এবং বিপজ্জনক। বিপজ্জনক এই কারণে যে এটা তিনি আর সম্পূর্ণরূপে সুস্থ হওয়ার পথটি বন্ধ করে দিলেন, এবং এইটা রোগটা আবার হওয়ার সুযোগ তৈরি করে দিলেন। এবং সবচেয়ে বড় কথা হলো, অল্প সময়ের অ্যান্টিবায়োটিক খাওয়ার জন্য উনি রেজিস্ট্যান্স তৈরি করে দেবেন জীবাণুদের। অর্থাৎ এই যে জীবাণুর বিরুদ্ধে অ্যান্টিবায়োটিকটা কাজ করতো, ওই জীবাণুগুলো আর ওর বিরুদ্ধে আপনার মারা যাবে না। অর্থাৎ অ্যান্টিবায়োটিক ওই জীবাণুকে আপনার শরীর থেকে দূর করতে পারবে না, কাজই করবে না। তাহলে এই জন্য আমাকে মনে রাখতে হবে যে এই শরীর থেকে আমি যতক্ষণ সময় লাগা দরকার ছিল ব্যাকটেরিয়া শরীর থেকে বের করে দেওয়ার, আমি দিলাম না, কিন্তু অ্যান্টিবায়োটিক বন্ধ করে দিলাম। এতে আমার ব্যাকটেরিয়া রয়ে গেল, আর নতুন ইনফেকশন হলো, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাওয়ার চান্স থাকলো। এবং এদের ক্ষেত্রে আপনার জটিলতা বেশি হয়, যে তাদের সেপসিস হয়, আপনার অ্যাবসেস হয়, প্লুরাল এফিউশন হয়, ব্রঙ্কিয়েক্টেসিস হয়। এটা মনে রাখতে হবে। এবং সবচেয়ে বড় কথা হলো, দীর্ঘমেয়াদী তারা অসুস্থতা ভুগতে পারেন। অর্থাৎ কাশি দীর্ঘদিন ধরে থাকবে, শ্বাসকষ্ট বেশি দিন ধরে থাকবে, কারণ ওই আসল প্যাথোলজিটা তো রয়ে গেছে লাং। তো সেই জন্য তাদের দেখা যাবে যে তাদের দীর্ঘদিন ধরে কাশি হচ্ছে, রাতের বেলা শ্বাসকষ্ট হচ্ছে, অনেকদিন রাতে ঘুমাতে পারছেন না। এই কথাগুলো মনে রাখতে হবে। অর্থাৎ কোনো অবস্থাতেই আপনি মাঝপথে আহ আহ, সঠিক অ্যান্টিবায়োটিক বন্ধ করবেন না। ডক্টর যদি মনে করেন আপনার নিউমোনিয়া ছিল, ইনিশিয়ালি ডক্টর তার এক্সপেরিয়েন্স দিয়ে মনে করেছে যে অ্যান্টিবায়োটিকটি এটা কার্যকর হবে, এই লোকালিটিতে এটা সেন্সিটিভ, তো তিনি দিয়েছিলেন। স্পুটাম কালচার 3 দিন পরে আসলো, দেখা গেল যে ওই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। তখন ডক্টর হয়তো চেঞ্জ করে, ডক্টর যদি চেঞ্জ করেন ওই কালচার সেন্সিটিভিটি দেখে, এই ছাড়া আমি আপনি কেউ চেঞ্জ করতে পারবে না। সাধারণ জনগণ হিসেবে এটা ডক্টরের দায়িত্ব, তিনি যদি চেঞ্জ করেন তাহলে এটা সম্ভব। অনেক ধন্যবাদ। জি স্যার, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। অ্যান্টিবায়োটিক সম্বন্ধে আমাদের অনেকেরই এই ব্যাপারে ভুল ধারণা আছে। সাধারণ মানুষের কিছু প্রশ্ন স্যার আপনাকে জিজ্ঞেস করতে চাই। অনেকেই জিজ্ঞেস করেন যারা আগে নিউমোনিয়া হয়েছিল অথবা নিউমোনিয়ার ঝুঁকিতে আছে, যাদের আহ, প্রায়শই ঠান্ডা সর্দি কাশি লেগে থাকে, তারা যদি জিজ্ঞেস করে যে ঠান্ডা পানি বা আইসক্রিম খেলে নিউমোনিয়া হওয়ার কতটুকু সুযোগ আছে? আহ, মানে এটা একটা বটে,
ঠান্ডা পানি খাওয়ার পরে গলায় যেরকম ধরে এবং একটু অসুবিধা হয়, গলাটা বসে যায়, এই জন্য মানুষ মনে করে আইসক্রিম খেলে একই রকম হয়। কিন্তু সত্যিকার অর্থে এটা নিউমোনিয়া, এটা ব্যাকটেরিয়া বা ভাইরাস দিয়ে হয়, এটা ঠান্ডা পানি বা আপনার আইসক্রিম দিয়ে হয়। সেই জন্য ঠান্ডা পানি আর আইসক্রিমই তো বললেন, তাই না? তাহলে এটা আপনার আহ, কোনো প্রবলেম নাই, এটা নাই। কিন্তু ঠান্ডাতে যেটা হলো যে সেইখানে গলায় ইরিটেশনটা বেশি হয়, এবং গলায় যদি ইতিমধ্যে একটা সোর থ্রোট থাকে, যে বা টনসিলাইটিস থাকে, তাহলে ঠান্ডা পানি বা আইসক্রিম এটাকে বাড়িয়ে দিতে পারে। তাহলে সেইটার থেকে আপনার ব্যাকটেরিয়া কলোনাইজেশন হয়ে এটা হতে পারে। এটা আপনার টেম্পারেচার থেকে বা ফুড বা ড্রিঙ্ক থেকে আপনার হয় না। এখানে যদি জীবাণু ওখানে থাকে এবং সেই জীবাণু যদি ফুসফুসে যায়, তাহলে আপনার একমাত্র নিউমোনিয়া হওয়া সম্ভব। কিন্তু ঠান্ডা পানি বা আইসক্রিমে এটা হবে না। আপনার শীত প্রধান দেশে মানুষের রাত্রেবেলা আইসক্রিম খাচ্ছেন, বাইরে আইসক্রিম খাচ্ছেন, কোনো অসুবিধা হচ্ছে না, এটা খাওয়া যায়। আপনিও আমেরিকাতে শীতকালে অনেক আইসক্রিম খান, নো প্রবলেম। এটা হওয়ার কোনো সম্ভাবনা নেই যদি আপনার গলাটি ঠিক থাকে। ধন্যবাদ। অনেকে স্যার, ধন্যবাদ স্যার। অনেকে স্যার যে নিউমোনিয়া বা শ্বাসকষ্ট এরকম যদি ডায়াগনোসিস করা ছাড়াই অনেকে মনে করেন যে ভাপ নিলে হয়তো অসুখটা ভালো হয়ে যাবে। সাইনাসের প্রবলেমের কারণে অনেকে ভাপ, ওয়ার্ম ভ্যাপার নেন। এটা স্যার নিউমোনিয়ার ক্ষেত্রে কতটুকু কার্যকর? হ্যাঁ, মানে আপনার স্টিম ইনহেলেশন বা গরম পানির ভাপ এক সময় খুব একটা পপুলার ফর্ম অফ ট্রিটমেন্ট ছিল। যা এটা আপনার অনেকে মেন্থল দিয়ে দিত। তা এটা সত্যিকার অর্থে এটা আপনার নিউমোনিয়ার আসল রোগের ক্ষেত্রে কোনো লাভ হবে না, কিন্তু আপনার সিমটম কিছু কমিয়ে দেবে। অর্থাৎ আপনার গলায় একটা সুদিং ইফেক্ট দেবে। আপনার গরমের কারণে কিছুটা ফ্লেগমন বা ওই যে একটু মিউকাস বেরিয়ে আসবে। এইটা আপনার কোনো মানে চিকিৎসা নয়, ম্যান্ডেটরি নয়। কিন্তু আপনি গরম পানি করলেন, যদি আপনার রুম টেম্পারেচারের পানি বা ঠান্ডা পানি খেলে গলায় অসুবিধা, ডেফিনেটলি আপনি এটা অ্যাভয়েড করবেন। কিন্তু স্টিম ইনহেলেশনে আপনার মনে রাখতে হবে এটা শুধুমাত্র আপার এয়ারওয়েতে পৌঁছায়। এটা নাকে গেল, গলা পর্যন্ত গেল, এটা আর নিচে নামে না। এবং এটা কোনো ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা নাই। সেই জন্য ভাপ আপনাকে কিছুটা আরাম দিতে পারে, কিন্তু নিউমোনিয়ার জন্য আপনার কোনো কাজ করবে না, এটা সিমটোমেটিক রিলিফ। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ স্যার। নিউমোনিয়াতে তো স্যার কাশি হয়। এখন আমাদের সাধারণ জনগণ, আমাদের দেশে অনেক কাশির সিরাপ কিন্তু অ্যাভেলেবল আছে। তো এটা নিউমোনিয়ার সাথে ডিফারেন্সিয়েট করতে পারলো না, কাশির সিরাপ যদি খেতে থাকে একটা পেশেন্ট, এটা কতটুকু উপকারী বা সিরিয়াস হতে পারে পেশেন্টের ক্ষেত্রে? ও, অনেক গুরুত্বপূর্ণ। আমাদের বাজারে যতগুলো কাফ সিরাপ আছে, এটা আসলে সংখ্যাটা আমিও মনে রাখতে পারি না আমাদের। এবং এটা আমেরিকাতেও ওটিসি ড্রাগ হিসাবে অনেক কাফ সিরাপ লিংটাস রয়েছে। এবং এক সময় ছোটবেলায় আমাদের পপুলার ছিল মানে বাসার কাছে দেখতে ফেনারগান সিরাপ, ফেন্সিডিল সিরাপ। এগুলো আমাদের ঠান্ডা লাগলে এটা আমাদের আব্বা নিয়ে আসতেন, আমরা মা খাওয়াতেন। এইটা আমার এখনো মনে পড়ে। তো এখন তো আরো অনেক রকমের এই এই আপনার হার্বাল প্রোডাক্টের আপনার কাপ সিরাপ অসংখ্য। এবং এখানে বিভিন্ন পাতা থেকে কাণ্ড থেকে বিভিন্ন ভাবে সিরাপ তৈরি করা হয়। এখন এটা আপনার যেটা হলো, আমি যেটা ওই যে গরম পানির ভাপের কথা বললাম, কাপ সিরাপটা খেলে ওটা একটু কিছু কিছুটা আসে যাদের মধ্যে আপনার এক্সপেক্টোরেশন করার বা কফ বের করে দেওয়ার ক্ষমতা রয়েছে, তারা আপনার কিছুটা মিউকাসকে পাতলা করে দিয়ে বের করে দিতে পারে। আবার কিন্তু কিন্তু কাপ সিরাপ আছে আবার আপনার কাপ সাপ্রেশন হলে কাশি বন্ধ করে দিয়ে আরো শুকিয়ে দিয়ে আরো বেশি তাদের শ্বাসকষ্ট বা বুকে ব্যথা হতে পারে। সেইটা করতে পারে। কিন্তু মনে রাখতে হবে, ওই ভাপের মতোই তারা কিন্তু নিউমোনিয়াকে ভালো করতে পারবে না, আপনাকে একটু আরাম দিতে পারবে। সেই জন্য অনেক সময় দেখা যায় যে কাফ সিরাপ খেয়ে আপনার কিছু কিছু কাফ সিরাপ থাকে যে অ্যান্টিহিস্টামিন প্রপার্টি থাকে, যার ফলে আপনার একটু ঘুম ঘুম ভাব, আপনি খেলেন না, এবং শ্বাসনালী সাপ্রেসড হলো, আপনি বুঝতে পারলেন না, এবং আপনার অনেকের কনস্টিপেশন হয়ে আরো খেতে পারে না এগুলো। এবং আমরা কখনো ওই যে 6 বছরের নিচে বাচ্চাকে কাফ সিরাপ দিতে না করি, এটা দেয়া যাবেই না, এটা বলে। তো সেই হিসাবে কাফ সিরাপ মানুষই বেশি নেয়। আবার অনেক সময় দেখা যায় যে খুব বেশি ওষুধ না দিয়ে তার সামান্য
ভাইরাল হয়েছে, ডক্টররা কখনো কখনো দুই একটা কাফলিং টাচ দিয়ে দেয়, যাতে মিউকাস যেটা আছে এটা বের করে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। ধন্যবাদ স্যার, এটা খুবই একটা জরুরি প্রশ্নের উত্তর ছিল সাধারণ জনগণের জন্য। তো আমরা স্যার, নিউমোনিয়া তো এত খারাপ হতে পারে, হসপিটালাইজেশন লাগতে পারে। এখন আমরা যদি সাধারণ জনগণকে বলতে চাই যে নিউমোনিয়া কিভাবে আমরা প্রতিরোধ করব, কিভাবে আমরা এই নিউমোনিয়া থেকে আমাদের বাচ্চাদেরকে বা ইমিউনো কম্প্রোমাইজড সব পেশেন্টদেরকে বাঁচিয়ে রাখবো? অত্যন্ত এটা আপনার ভ্যালিড একটা কোশ্চেন যে আমার আহ, এত বড় একটা কঠিন রোগ হয়, আমি এটাকে প্রিভেন্ট করার জন্য কি ব্যবস্থা নিতে পারি। এটা দেখেন, আহ আপনার কতগুলো জিনিস মনে রাখতে হবে। আমাদের 1 নম্বর ভ্যাকসিন, 2 নম্বর গুড হাইজিন, অর্থাৎ আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা, 3 নম্বর হচ্ছে আপনি স্বাস্থ্য সঠিক রাখার জন্য হেলদি লাইফস্টাইল, অর্থাৎ আপনার ঝুঁকিবিহীন স্বাস্থ্য ব্যবস্থা, সেটা আপনি চালাবেন। এবং আপনার তার মধ্যে থাকবে হাইড্রেশন, নন স্মোকিং, নন অ্যালকোহল কনজাম্পশন, এবং আপনার ম্যালনিউট্রিশন প্রিভেনশন, রেগুলার এক্সারসাইজ ইত্যাদি সবগুলো ব্যাপারই এটার মধ্যে আসবে। যদি বলি আমি প্রথমটা, যে যেহেতু নিউমোনিয়া ব্যাকটেরিয়ার বিরুদ্ধে আমাদের ভ্যাকসিন বেরিয়েছে, যে আমাদের স্ট্রেপ্টোকক্কাস নিউমোনির বিরুদ্ধে আপনি এটা জানেন যে আমাদের নিউমোকক্কাল ভ্যাকসিন আমরা দিতে পারি, এবং এটা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের আমাদের বাজারে পাওয়া যায়। এবং কোভিড-19 আমাদের দেখেন কত দ্রুত বের করে আমরা দিয়েছি। এছাড়াও বাংলাদেশে ইপিআই, আপনি জানেন যে এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, এটা অত্যন্ত মহৎ একটি কাজ করে যাচ্ছে। যে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, মিজলস, হুপিং কাফ, যারা নিউমোনিয়া করতে পারে তাদের বিরুদ্ধে আপনার টিকা জন্মের পরে ছোট বয়সে দিয়ে দেয়। এবং আপনার আমরা ফ্লু এবং নিউমোনিয়ার ভ্যাকসিন আমরা বাজারে পাই, এবং সেটা আমরা দিতে পারি। আপনি জানেন যে কনজুগেট ভ্যাকসিন এবং পলিস্যাকারাইড ভ্যাকসিন পাওয়া যায় নিউমোকক্কাসের বিরুদ্ধে, সেটা দিতে হয়। আর এছাড়া আমি গুরুত্ব দিব হলো হ্যান্ড হাইজিনের উপর। হ্যান্ড হাইজিনটা আপনি হাত ওয়াশ সবসময় করবেন। কিছু ধরলেন, এটার মধ্যে এখান থেকে ব্যাকটেরিয়া কমিয়ে দেবেন, কারণ একটু পরে আমরা মুখ মুছতেছি, নাকে হাত দেই, ঠোঁটে হাত দেই, এবং এতে ব্যাকটেরিয়া শরীরে চলে যায়। এই জন্য হ্যান্ড হাইজিন বারবার ধোয়া 20 সেকেন্ড আপনি দিবেন। এবং আপনি সবসময় বিশেষ করে হাত দিয়ে আপনি কাশি, হাঁচি দেওয়ার পরে হাত দিয়ে ঢাকবেন, এবং হাতটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে রাখবেন। এবং এটা শুধু নয়, আপনি যদি দেখেন আপনার ঠান্ডা লেগেছে বা আপনি হাঁচি হচ্ছে, তাহলে আপনি মাস্ক পরে বাইরে যাবেন। আপনার মুখটা ঢেকে রাখবেন যাতে ওখান থেকে ড্রপলেট আকারে ইনফেকশন বাইরে বেরিয়ে না যায়। অথবা আপনার কোনো মাস্ক নাই, আপনি এরকম কনুই দিয়ে আপনি হাঁচি বা কাশিটাকে অ্যাভয়েড করবেন। এটাকে আমরা রেসপিরেটরি এটিকেট বলি। এটা একটা শিষ্টাচার। এবং আপনার ধূমপান থেকে বিরত থাকতে হবে। অ্যালকোহল কনজাম্পশন করা যাবে না। আমাদের যেগুলোতে আপনার খুব ভেজিটেবল, ফ্রুটস, এরকম খাবার, এগুলো আপনার খেতে হবে। এবং বেশি করে প্রোটিন খেতে হবে, যাতে আমার ইমিউন সিস্টেম, রোগ প্রতিরোধ ব্যবস্থা ভালো হয়। এবং আমার একজন মানুষ কাজ করে যত, তার বিশ্রাম তত প্রয়োজন। এই অ্যাডিকুয়েট স্লিপ, যে যথেষ্ট পরিমাণ ঘুম এবং যথেষ্ট পরিমাণ এক্সারসাইজ, এটা হলো সবচেয়ে বেশি আমাদের জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। এবং আমাদের এর পরের ব্যবস্থা হলো, আমাদের কিছু কিছু গ্রুপের কথা আমি ইতিমধ্যে আলোচনা করেছি, যাদেরকে আমাদের প্রোটেক্ট করতে হবে। প্রোটেক্টটা কিভাবে করব? যেমন 5 বছরের নিচে বাচ্চাদের, তাদের জন্য আমাদের এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করে দিতে হবে, যে তারা যেন 6 মাস কোন রকম মাতৃদুগ্ধ ছাড়া অন্য কিছু না খায়। এবং এটা তার ন্যাচারাল ইমিউনিটিকে বুস্ট আপ করে। এবং 65 বছর বা তার চেয়ে বেশি যারা থাকবে, তাদের যদি নিউমোনিয়া বেশি হয়, তাহলে অ্যাডাল্ট ভ্যাকসিনেশন এবং রেগুলার চেক আপ, বিশেষ করে তার যদি ডায়াবেটিস, কিডনি ডিজিজ, হার্ট ডিজিজ থাকে, তাকে রেগুলার ডাক্তারের কাছে চেক করা দরকার। এবং আপনার এই ডায়াবেটিস কে ভালো করে কন্ট্রোল করতে হবে, সিওপিডি কে কন্ট্রোল করতে হবে, এটা। এবং আরেকটি ব্যাপার হলো, যে আপনি প্রিভেন্ট করতে গেলে এই যে ভ্যাকসিন, হ্যান্ড হ্যান্ড হাইজিন, ভালনারেবল গ্রুপের চিকিৎসা, কিন্তু আপনার প্রকৃতির সাথেও আপনার বন্ধুত্ব করতে হবে। এটাকে আমরা বলি যে এনভায়রনমেন্টাল
মেজার্স, যে পরিবেশের জন্য আপনি কি ব্যবস্থা নিতে পারেন। পরিবেশের ব্যবস্থার মধ্যে আপনার হলো বাতাস, আপনার বাইরেও যাচ্ছে ভেতরে, আপনার ঘর সবসময় যাতে ওয়েল ভেন্টিলেটেড থাকে, এই ঘরে যাতে বদ্ধ না হয়, জীবাণু যাতে প্রবেশ না করে, এই জন্য আপনার ইনডোর পলিউশনটাকে আপনি কমাতে হবে। এবং আপনি যে জায়গায় যে এগুলো স্পর্শ করবেন, বা আপনি যখন ফ্লু হয়েছে তখন যা ধরবেন, তাহলে সেইগুলো জায়গা ভালো করে পরিষ্কার করবেন ডিসইনফেক্টেন্ট দিয়ে। আপনি বাচ্চাকে স্পর্শ করবেন না আপনার যদি ফ্লু হয়, এটা রাখতে হবে। এবং আপনি যখন শুনলেন যে আপনার এক আত্মীয় এরকম ঠান্ডা লেগেছে, ইনফ্লুয়েঞ্জা হয়ে বাড়িতে, তাহলে আপনি তাকে দূরের থেকে ফোনে তাকে বললেন, কিন্তু আপনি ওই জায়গাটা যাওয়া আহ আহ, গেলেন না আর কি। এটা এটা হলে আপনি অনেক রকম প্রিভেন্ট করতে পারেন। ডেফিনেটলি আরো অনেকগুলো ব্যাপার থাকবে, যদি আপনি আমার কাছে বলতে চান তাহলে আমি সেটা আরো পরে বলতে পারবো, যে কি করে এইগুলোকে প্রিভেন্ট করে। ন্যাশনাল ইস্যু রয়েছে অনেক আরো এই ভ্যাকসিনেশন ছাড়া। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার, আপনি এত সুন্দর করে বিশদভাবে আমাদেরকে আম, এই নিউমোনিয়া প্রতিরোধের জন্য ঘর থেকে বাহিরে এবং আসলে পার্সোনাল হাইজিন, বয়স্কদের ফ্লু ভ্যাকসিনেশন, বাচ্চাদেরকে কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা ছিল। আমরা একেবারে কাছাকাছি এসে গেছি অনুষ্ঠানের শেষের দিকে। তো যদি কেউ স্যার নিউমোনিয়া আক্রান্ত হন, চিকিৎসা নেন, তার কাজে ফেরা বা স্কুল কলেজে ফেরা বা কাজে ফেরার ক্ষেত্রে আমরা কিভাবে গাইডলাইন দিতে পারি? পেশেন্টটা কখন রিটার্ন টু ওয়ার্ক করবে? আচ্ছা, আমাদের কথা হচ্ছে যে আমরা অবশ্যই আপনার আহ, বাচ্চাদেরকে আমরা বলেছি যে তার তো স্কুলে যাওয়ার ব্যাপার রয়েছে, তাই না? আমাকে তাকে স্কুলে পাঠাতে হবে। তাহলে আপনার যে কথা হচ্ছে যে সাধারণত যদি ভাইরাল নিউমোনিয়া হয়, তাহলে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আপনি পাঠাতে পারেন, তাকে স্কুলে পাঠাতে পারবেন। কিন্তু খেয়াল রাখতে হবে তার সিমটম কতখানি মারাত্মক ছিল, সে কি স্বাভাবিক কাজ করছে কিনা, তার শ্বাস নিতে কোনো কষ্ট হচ্ছে কিনা, সে আপনার ওই আপনার যেতে পারবে কিনা, স্কুলে গিয়ে কাজ করতে পারবে কিনা। আর যদি অ্যাডাল্ট আপনার হয়, 3 to 6 উইকস এর মধ্যে উনি কাজে জয়েন করতে পারবেন। এটা হলো আমাদের একটা সাধারণ ব্যাপার। হয়তো তার আমি বলেছি 6 মাস লাগতে পারে সিভিয়ার নিউমোনিয়া ভালো হতে পারে, কিন্তু উনি 3 to 6 উইকস এর মধ্যে অফিসে যেতে যেতে পারবেন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আরেকটি প্রশ্ন ছিল স্যার, সেটা হচ্ছে যে যদি কোনো পেশেন্টের বারবার নিউমোনিয়া হয়, একটা পেশেন্ট নিউমোনিয়া ভালো হলো, সে কিছুদিন পরে আবার নিউমোনিয়া নিয়ে আসলো, আমরা এই হুম। পেশেন্টটাকে কিভাবে ট্রিটমেন্টে প্রসিডিউর করবো, লাইক আমরা কিভাবে আগাবো পেশেন্টের পরবর্তীতে? ও ওয়েল, অনেক ধন্যবাদ। আপনার এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে আমরা বলেছি যে আপনার যে রোগীদের ক্ষেত্রে অনেক রকমের প্রবলেম হয়, বিশেষ করে যদি দেখা যায় যে বারবার নিউমোনিয়া হয়। তো বারবার নিউমোনিয়া হলে আপনার তাদের জন্য খুব বিপদ। আমাদের রিস্ক ফ্যাক্টর গুলো আগে অ্যাসেস করতে হবে, যে তার কেন বারবার নিউমোনিয়া হচ্ছিল। ঠিক আছে, এটা একটা আমাদের ইম্পর্টেন্ট ব্যাপার। আপনার এবং তাদেরকে আপনার যে বারবার নিউমোনিয়া হলে লাংয়ে ফাইব্রোসিস, ফাইব্রোসিস অর্থাৎ লাংটা আপনার স্টিফ হয়ে যেতে পারে। এবং স্টিফ হয়ে গেলে আপনার তাদের ওই লাং আর আপনার এক্সপান্ড করবে না, এবং সে দেখা যাবে যে আপনার পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাবে। 2 নম্বর, লাং অ্যাবসেস হয়ে যাবে। এবং আপনার দেখা যাবে যে আপনার আরেকটা হলো যে ব্রঙ্কিয়াক্টিসিস, নিউমোনিয়া হলে ব্রঙ্কিয়াক্টিসিস হয়ে যেতে পারে। এবং এই জন্য আপনার আমাদেরকে খুব মনে রাখতে হবে যে আমাদের এই বারবার নিউমোনিয়া হতে দেয়া যাবে না। অর্থাৎ তাকে আপনার আমাদেরকে যতটুকু প্রিভেন্ট করা যায় সেইটার চেষ্টা করতে হবে। এবং এটা একটা ডায়াগনস্টিক চ্যালেঞ্জ, এবং তার একটা মানে আস্তে আস্তে তার জীবনের কোয়ালিটি অফ লাইফটা কমতে থাকে, তার ওজন কমতে থাকে। এবং আপনার সারা বছরই তার কাশি এবং কফ তৈরি হতে থাকে। এই জন্য তাকে বারবার হসপিটালও যেতে হয়, এতে অনেক অর্থনৈতিক অপচয় হয়। সেই জন্য বারবার নিউমোনিয়া, এবং তার বারবার চেস্ট এক্সরে করা হয়, এক্সপোজার হয়, এবং অনেক রকম টেস্টের প্রয়োজন হয়। ইত্যাদি কারণে আপনার এটা তো আনইউজুয়াল ইনফেকশন হয়ে যেতে পারে। সেই জন্য আমরা এটাকে প্রিভেন্ট করার জন্য যথেষ্ট ব্যবস্থা নিতে হবে, যাতে আপনার তাদের
ভ্যাকসিন দেওয়া যায়। আন্ডারলাইং কন্ডিশন যেগুলো রয়েছে, যে ডায়াবেটিস, সিওপি, এগুলো চিকিৎসা করতে হবে। স্মোকিং এর ব্যাপারে, নিউট্রিশনের ব্যাপারে, অ্যালকোহলের ব্যাপারে কথা বলতে হবে। এবং একটি শব্দ রয়েছে পালমোনারি রিহ্যাবিলিটেশন, অর্থাৎ ব্রিদিং এক্সারসাইজ করা, ফিজিওথেরাপি করা ইত্যাদি। এটাকে বলে পালমোনারি রিহ্যাবিলিটেশন। এটাও আমরা অনেক সময় অ্যাডভাইস দিয়ে থাকি, এবং তাকে রেগুলার ফলো আপে রাখতে হবে। তাহলে আমার ক্ষেত্রে এই বারবার নিউমোনিয়া ঠেকাবার উপায় থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম নিউমোনিয়া সম্বন্ধে। ফেসবুক লাইভে আমাদের দর্শকরা দেখছেন, ওখান থেকে স্যার আমরা একটা প্রশ্ন পেয়েছি। সাজান্তার রহমান উনি প্রশ্ন করেছেন স্যারের কাছে, হাউ ক্যান উই ডিফারেন্সিয়েট বিটুইন ব্যাকটেরিয়াল নিউমোনিয়া, ভাইরাল নিউমোনিয়া অ্যান্ড ফাঙ্গাল নিউমোনিয়া? Wonderful question. She's a doctor probably, right? She wants to know. দেখেন, এটা এখানে যেহেতু জেনারেল পিপল রয়েছেন, এই জন্য আমি ওইভাবে আলাদা করে বলি নাই। তো আমি আপনার বলে দিচ্ছি যে ভাইরাল নিউমোনিয়াতে একটা প্রিসিডিং ইলনেস থাকে, যে ফ্লুর মতো, যে ফ্লু ভাইরাস ঢুকেছিল, এখানে তার একটা আপার রেসপিরেটরি সিম্পটম ছিল, তারপরে এটা আপনার লাঙে গেল। তাদের আপনার কাশি থাকবে, কিন্তু কফ কম তৈরি হবে। এবং তাদের দেখা যায় যে লাঙে ইনফিলট্রেট হয়, প্যাচি ওপ্যাসিটি, ছোট 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 দানার মতো হয়, এবং দুই দিকেই হতে পারে। এবং আপনার তাদের রেসপিরেটরি আদার সিমটমস, বা যেহেতু জ্বর হয় না, তাদের ক্ষেত্রে হয়তো একটু শ্বাসকষ্ট হয়। কিন্তু কিছু কিছু মারাত্মক রয়েছে যেগুলো লাং ড্যামেজকে তাড়াতাড়ি ত্বরান্বিত করে, যেমন কোভিড ভাইরাসে নিউমোনিয়া হয়েছিল। সেইখানে আপনার লাঙে অনেকটা আমরা দেখেছি যে অনেক জায়গা আপনার ভেরি আর্লি ফাইব্রোসিস শুরু করে দেয়, ভেরি আর্লি আর্লি আপনার ওখানে কনসলিডেশন তৈরি করে দেয়। তো এই জন্য ডিপেন্ডিং অন দা ভিরুলেন্স অফ দা ভাইরাস, যে তার এটা নির্ভর করবে যে কতখানি হয়। এবং চেস্ট এক্স রে দেখলে দেখা যায় যে তাদের ভাইরাল ইনফিলট্রেট গুলো বাইল্যাট্রাল এরকম থাকে। এটা হলো আপনার ইউজুয়ালি আফটার প্রিসিডিং ইলনেস টু আপনার এক্স রে পর্যন্ত। এবং তাদের যদি আপনি ভাইরাল সিরোলজি পরীক্ষা করেন, পিসিআর বা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, তখন সেখানে আমরা দেখেছি যে কোভিড এর ক্ষেত্রে যে এটা পজিটিভ হতে পারে আপনার। আমাদের এখন ক্লাসিক্যাল বাংলাদেশের মানুষের জন্য কোভিড ইজ এ ভেরি গুড এক্সাম্পল, যে কোভিড নিউমোনিয়াতে আমরা কি রকম দেখেছি। যত রকম এক্সট্রা চেঞ্জ হয় সবই হতে পারে, কিন্তু কোভিড এর ওইখানে যে নির্দিষ্ট কতগুলো চেহারা ছিল, যে যেখানে অ্যালং উইথ দ্যাট ফাইব্রোসিস একটা জায়গায় সুপারভেইন করে, সেইটাও একটা মনে রাখতে হবে যে সিভিয়ার ভাইরাল ইনফেকশন এরকম হয়, কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে এইরকম হয় না। এবং তাদের যদি ফিজিক্যাল এক্সামিনেশনের সময় আমরা লাং অসকালটেট করি, অনেক সময় কোনো রিওয়ার্ডিং কোনো ফাইন্ডিং নাও পেতে পারি। দ্যাট ইজ এ পয়েন্ট, যেটা আমরা অনেক সময় পাই না। কখনো কখনো হয়তো কিছু ক্র্যাকেল পাওয়া যেতে পারে, কিন্তু পাই না যদি খুব ওখানে সিক্রেশন হয়। কিন্তু এদের প্রোডাক্টিভ যেহেতু হয় না, ড্রাই কাফ, এই জন্য ঠিক ওই রকম এক্সুডেশন বা পাস কালেকশন হয় না বলে ওই রকম আপনার হয় না। কিন্তু আপনার ওই যে রিফ্লেক্স ব্রঙ্কোস্পাজমের মতো কিছু ফাইন্ডিং পাওয়া যেতে পারে। আর ব্যাকটেরিয়াল যেটা হলো, যে দেখা যায় যে তাদের আপনার এই ক্ষেত্রে খুব হাই ফিভার হয়, তার খুব কাশি হয়, প্রথম দিন থেকে খুব কাশি, এবং তাদের কফ তৈরি হয় খুব দ্রুত, এবং রাস্টি স্পুটাম হতে পারে। 4-5 দিনের মধ্যে দেখা যাবে যে মরচে ধরা লাল লাল এই যে, মরিচের মতো ওখানে দানাদার কফ বেরোচ্ছে। কখনো খুব হিমোপটাইসিস, একেবারে ফ্র্যাঙ্ক রক্ত হয়। এবং এদের ক্ষেত্রে আপনার চেস্ট পেইনটা খুব বেশি, শর্টনেস অফ ব্রেথ, অক্সিজেন নিতে কষ্ট বেশি। এবং আপনার লাঙে অস্কালটেট করলে টিপিক্যাল কনসলিডেশনের ফিচার পাওয়া যায়। এবং এদের স্পুটাম যদি টেস্ট করেন, তাহলে আপনার ইউ ক্যান ফাইন্ড দ্য ব্যাকটেরিয়া ইটসেলফ, এবং ব্যাকটেরিয়াটাকে পাওয়া যেতে পারে। এবং এদের আপনার ওই ইয়েটা চেস্ট এক্সরে বা সিটি স্ক্যানে টিপিক্যাল কনসলিডেশন বা লোবার এফেকশন, সেটা টিপিক্যাল দেখে দেখে আমরা বলতে পারি যে এটা এই অর্গানিজম সাসপেক্টেড রয়েছে। অ্যালং উইথ দ্যাট দে ক্যান হ্যাভ প্লুরাল ইফিউশন থাকতে পারে, এবং তাদের এটা খুব র্যাপিড ডিটেরিওরেশন হয়। তো সেই জন্য এই সমস্ত রোগীদের ক্ষেত্রে আপনার ওই যেটা করতে হয়,
যে ইমিডিয়েটলি অ্যান্টিবায়োটিক স্টার্ট করতে হয়, এবং আপনার তাদের হাইপক্সিমিয়াটা সবসময় চেক করতে হয়, হাইপার ক্যাপনিয়া হচ্ছে কিনা দেখতে হয়। এটা খুবই সিরিয়াসলি দেখতে হয়। আর ফাঙ্গাস যেটা হয়, ফাঙ্গাস আপনারা জানেন যে অনেক রকমের ফাঙ্গাস আমাদের এখানে, বিশেষ করে পালমোনারি হিস্টোপ্লাজমোসিস। এখানে রোগীর অন্য কোনো সিমটম থাকবে না, কিন্তু হিস্টোপ্লাজমার টিপিক্যাল যেরকম ফিচার, হিস্টোপ্লাজমা মটলিং থাকবে, এবং তার হয়তো কোনো সোর্সও আপনি পাবেন না। সে হয়তো কখনো সয়েল নিয়ে কাজ করছিল, ওখান থেকে হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম সে নিয়েছিল এবং তার ইনহেল করেছে, সেইখান থেকে তার আমরা হিস্টোপ্লাজমোসিস, পালমোনারি হিস্টোপ্লাজমোসিস বেশ কয়েকটা আমরা পেয়েছি। এটা আমাদের এখানে পাওয়া যায়। অন্যান্য গুলোর ক্ষেত্রে খুব বেশি নয়, কিন্তু এটা আপনার হিস্টোপ্লাজমার ক্ষেত্রে, হিস্টোপ্লাজমা অ্যাটিপিক্যালি শরীরের অনেক জায়গায় আক্রমণ করে। আপনার যে অ্যাড্রিনাল গ্ল্যান্ডও আমরা পেয়েছি, এবং লাঙেও অনেক রোগী পেয়েছি। এবং এটার ক্ষেত্রে ডায়াগনোসিস সত্যি কঠিন, এবং এটা আপনার আলটিমেটলি এটা দীর্ঘমেয়াদী অসুখ তৈরি করে, এবং এদের সিমটমও খুব সাটল থাকে। হয় অল্প অল্প জ্বর থাকে, ওজন কমতে থাকে, হালকা কাশি থাকে, এক্সরেতে কোনো স্পেসিফিক ফিচার নাও পেতে পারে, সিটি স্ক্যানে এবং এটা হিস্টোপ্যাথোলজি করে এটা ডায়াগনোস করে, এবং এটা লং টাইম অ্যান্টি ফাঙ্গাল এজেন্ট দিতে হয়। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে এসেছি। আপনার মতো একজন গুরুত্বপূর্ণ মানুষ আমাদেরকে এতটুকু সময় দিয়েছেন। আরেকটা প্রশ্ন ছিল ফেসবুকে, হাফিজা অপি উনি প্রশ্ন করেছিলেন যে হোয়াট আর দ্য সিমটমস অফ কনজেনিটাল নিউমোনিয়া, হাউ উই ক্যান প্রিভেন্ট দিস। কনজেনিটাল বা নিওনাটাল নিউমোনিয়া আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি বলে আপনি মনে করেন? আপনি স্যার মানে আলোচনা করেছেন, যদি কনজেনিটাল আরেকটু মানে বলতেন। কনজেনিটাল মানে ধরেন সে জন্ম যখন নিচ্ছে, তখন মায়ের গর্ভ থেকে আসার পরে ওই সময় তার একটা ব্যাকটেরিয়া যদি এটা হতে পারে, এটা তো ইমিডিয়েটলি হলো যে সে হয়তো ওই ইনফেকশনটা বাইরে ছিল না, কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়ার মতো, হসপিটালে থাকা অবস্থায় তার একটা সার্জারি করেছে বা এটা হলো, অথবা একটা ব্যাড হাইজিনিক কন্ডিশনে বাড়িতে এমন দাইয়ের হাতে তার কি এটা অবস্টেট্রিক কেয়ারটা হলো, যে যেখান থেকে এটা হতে পারে। তো এখানে ডেফিনেটলি এটা ভেরি ইম্পর্টেন্ট যে আপনার নিউনেটস এর ক্ষেত্রে আপনার একেবারে সেফ আপনার ডেলিভারি যেটা করানো দরকার, সেইটা হলো সবচেয়ে বড় বড় গুরুত্বপূর্ণ, যাতে আপনি তাকে ওই রকম প্রোটেকশন দিতে পারেন। এবং মায়ের আগে থেকেই ভ্যাকসিনেশন, এবং মা যেন যেটা প্রেগন্যান্সির সময় যে ভ্যাকসিন গুলো নেওয়া দরকার, স্পেশালি নিউমোনিয়া কেন্দ্রিক, সেগুলোকে যেন নেয় সেটা দেখতে হবে। মাদারের নিউট্রিশন, হাইজিন, এটাও খুব গুরুত্বপূর্ণ। মাদারের কোনো রিস্ক ফ্যাক্টর থাকলে সেটা ম্যানেজমেন্টও গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখানে মাদার এবং ডেলিভারি এরিয়া এবং বাচ্চার জন্মের পরে কয়েকদিন তাকে যে পরিবেশে রাখবেন, সেই জায়গাগুলোর সেফটির উপর নির্ভর করবে যে আপনি নিউবর্ন বেবি বা নিউনেটস এর ক্ষেত্রে আপনি কি করে এই নিউমোনিয়া প্রিভেন্ট করতে পারেন। থ্যাংক ইউ। এটা নিয়ে শিশু হাসপাতালে একটা কাজ হচ্ছে, যে এই নিউমোনিয়া এখানে আপনার যে করছে সেটা আমাদের ব্যাকটেরিয়াল নিউমোনিয়া। এবং আমি চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনে যেহেতু জড়িত আইআরবির সাথে, তারা আমি দেখেছি যে তারা কিভাবে করেন। এবং এই এই রিসার্চটা এখনো চলছে, এটা অনগোয়িং। এটা হয়তো পাবলিকেশন বেরিয়ে আসলে আমরা তখন আরো ভালো বুঝতে পারবো যে এদের ক্ষেত্রে আমাদের অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে কি কি সতর্কতা নিতে হবে, কোন অ্যান্টিবায়োটিকটা গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা ফেসবুক লাইভে আছি ডক্টর খান আবুল কালাম আজাদ স্যারের সাথে, বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ। স্যার, আজকের অনুষ্ঠানে আপনি আমাদেরকে এত গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার যদি স্যার অনুষ্ঠানের শেষ মুহূর্তে এসে আমাদের সম্বন্ধে কিছু প্রয়োজনীয় কিছু বলার থাকে বলতে পারেন, এবং আশা করি আমি আপনার সাথে পুরো অনুষ্ঠানে ছিলাম। আমার ছোট মনে করে কোনো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনার যদি স্যার শেষে আমাদের সম্বন্ধে কিছু বলার থাকে কোনো, স্যার, আপনার দিক নির্দেশনা আমাদেরকে অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করবে। অনেক অনেক ধন্যবাদ ডক্টর ফারহানা। আপনি আমার এই অনুষ্ঠানটা অনেক আগে থেকেই, আমি ডক্টর আব্দুল্লাহ আল মাসুদ, তিনি আমাদের সাথে কাজ করেছেন ঢাকা মেডিকেল কলেজে, এবং উনি আমেরিকাতে গিয়েও
এমন একটা আহ, শিক্ষার্থী বান্ধব একটা পরিবেশ তৈরি করেছেন, যেখানে ক্যারিয়ার চিন্তা করাটা অনেক কঠিন, এবং তিনি অনেককে সাহায্য করেন, এটা আমি জেনেছি। এবং উনি অত্যন্ত আগ্রহী বাংলাদেশের মেডিকেল এডুকেশন নিয়ে, এবং আমিও তার সাথে ঘনিষ্ঠ হতে পেরে অনেক আনন্দিত। এবং ড্রিম ইউএসএমএলই, এটা রিয়েলি আমরা যখন ক্যারিয়ার তৈরি করছি এমবিবিএস পাশের পরে, তখন আমাদের জন্য অনেক ডিফিকাল্ট ছিল এইরকম একটা চিন্তা। ট্রুলি স্পিকিং, এত সুযোগ ছিল না এবং আসতেও পারতো না। তো এখন তো সুযোগ হয়েছে, অনেকে অনেক ভাবে আসতে পারে। এবং ট্রুলি স্পিকিং, এই কাজটা আপনারা করছেন, এবং আপনি চমৎকার সব প্রশ্ন করেছেন, এত চমৎকার প্রশ্ন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আব্দুল্লাহ আল মাসুদ সাহেব তার এই কাজগুলো এগিয়ে নিয়ে যাবেন। সবচাইতে বেশি আমি ধন্যবাদ দেই, আমি জানি না যে কতজন আজকে আমার কণ্ঠ শুনতে পেরেছেন। আমার মানে এরকম 1 ঘন্টার বেশি আপনাদের সাথে কথা বলেছি, এবং আপনারা শুনেছেন, প্রশ্ন করেছেন। হয়তো সাধারণ ভাবেই আমি উত্তর দিয়েছি। এর বাইরে কোনো যদি প্রশ্ন থাকে ভবিষ্যতে, হয়তো এটা নিয়ে আবার আগামীতে কথা হতে পারে। কিন্তু আপনারাই হচ্ছেন শক্তি এবং প্রাণ এরকম অনুষ্ঠানের। এ, যে আপনারা যেহেতু জড়িত আছেন, এই জন্য আব্দুল্লাহ আল মাসুদ সাহেব এত অনুপ্রেরণা পান যে আপনাদের নিয়ে এই এতগুলো প্রোগ্রাম করেন উনি। তো সেটা আমি মনে করি যে আমাদের মেডিকেল শিক্ষার্থীদের জন্য অনেক অনুপ্রেরণাদায়ক, এবং তারা খুব দ্রুত অনেক কিছু শিখতে পারে। আগে আমাদের তো ধরেন পড়তে অনেক রকম কষ্ট টষ্ট হতো, তো আপনারা অনেক রকম পন্থায় এখন শেখার সুযোগ পান, কথা বলার সুযোগ পান। আমাদের কথা বলার একটাই সুযোগ ছিল, স্যারের সাথে লেকচার বা ক্লিনিক্যাল ক্লাসে, যেখানে ভয়ের চোটে একটাও প্রশ্ন করা যেত। দ্যাট ওয়াজ দ্য রিয়েল পিকচার এট দ্য টাইম। তো এখন সিচুয়েশন বদলেছে। আমিও যখন শিক্ষকতা করেছি, আমরাও আশা করতাম যে ছাত্ররা জেনেই ভালো করে ট্রেনিং নিয়েই বের হবে, এবং উনি যদি একজন ভালো ট্রেইনি হন, তাহলে উনিও ভবিষ্যতে ভালো ট্রেইনার হবেন, এবং জাতি এভাবে ভালো চিকিৎসক পাবেন। তা আমি আপনাদের অনুষ্ঠানে এই এত দর্শক শ্রোতার উপস্থিতিতে উপস্থিত হতে পেরে এবং আমাকে সুযোগ দিয়েছেন, আমি কিছু বলতে পেরেছি। আহ, জানি না কোনো আমি তো একদমে বলে গিয়েছি, কোনো কারেকশন লাগবে কিনা আমি জানি না। তবুও যতটুকুন পেরেছি বলেছি। তো আপনাদেরকে অনেক আবারও ধন্যবাদ জানাই। আবারও হয়তো কখনো কোনো বিষয় নিয়ে কথা হবে। আমি এইটুকুন বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনি আমাদেরকে এত সুন্দর করে বিশদভাবে নিউমোনিয়া নিয়ে সাধারণ মানুষের জন্য আমাদের হেলথ আওয়ারে এসেছেন, আপনার গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এর জন্য ড্রিম ইউএস ফ্যামিলির পক্ষ থেকে আমরা সবাই আপনাকে অশেষ কৃতজ্ঞতা জানাই। এবং ইনশাল্লাহ ভবিষ্যতে আবারও কোনো হেলথ আওয়ারে আপনার সাথে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। এবং ফেসবুকে যারা দেখছেন এবং ইউটিউবে যারা পরবর্তীতে দেখবেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে অনুষ্ঠানটা দেখার জন্য। এবং ইনশাল্লাহ ভবিষ্যতে আবার আপনাদের সাথে কোনো এক হেলথ আওয়ারে অন্য কোনো অথবা স্যারের সাথে কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য কথা নিয়ে আলোচনা হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।